জি, আপনার নামটা? আমার নাম ইবা। ইভা। বয়স কত? বয়সে 40। 40। আচ্ছা, শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান। তার আগে একটু বলেন জন্ম জেলা কোথায়, কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? কুমিল্লাতে। কুমিল্লাতে। বলেন। আমার সবচেয়ে আমি আজকে 10 বছর ধরে আপনার অনুষ্ঠান শুনি। 10 বছর? হ্যাঁ, তার মাশাআল্লাহ। চেয়ে সবচেয়ে বেশি আমি প্রিয় আপনার। কেন প্রিয় সেটা আমি বলবো যে আপনাকে আমি ভাইয়ের মতোই দেখি, তবে আপনার গল্প শুনতে শুনতে আমি এরকম আগ্রহ হয়ে গেছি যে আমার জীবন লাইফের গল্পটা আমি কিবরিয়া ভাইকে শেয়ার করবো। আচ্ছা, শিওর, প্লিজ। এই আমি main যখন কাহিনী গল্পটা আসলে এটা। আপনার এই গল্পটা আমি আসলে সত্য কথা বলি, দর্শক আপনাদেরকে বলি, শ্রোতাদেরকে বলি, শ্রোতা দর্শক বলছি, ইউটিউবে যেহেতু দেখাও যায় সেই জায়গাটা থেকে বলছি, দেখা তো যায় না আসলে শোনার ফরম্যাটে দেখায়, এবং এটা আমরা ভিডিও করছি না ওনার সামাজিকতার কথা চিন্তা করে। এই যে গল্পটা উনি বলতে এসছেন সেই গল্পটাতে আমি ওনাকে আসলে নিরুৎসাহিত করেছিলাম, এবং সেই জায়গাটা থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন বলতে চান। তো উনি খুব সুন্দর করে বলেছেন আমি আসলে হালকা করতে চাই নিজের মনটাকে। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আমার মনে আছে আমি যখন জীবন গল্প শুরু করি অনেক আগে, এবিসি রেডিওতে করতাম সেই সময়ে, যদিও একটা রেডিওতে বসে আরেকটা রেডিওর কথা বলা উচিত না, তাও আসলে সবাই যেহেতু জানে শ্রোতারা সেই জন্য বলছি। তো ওই সময়টাতে শুধু বলতাম যে আসলে ওই সময়টা তখন আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে কেন এই অনুষ্ঠানগুলো করছি বা কেন মানুষ শুনছে। ধীরে ধীরে প্রতিদিন গেছে, শিখেছি। তো সেই সময়টাতে বলতাম যে কিছুই না, শুধু মন খুলে বলার জন্য আমার কাছে আসুন, এবং যদি কেউ না শুনে তো আমি শুনবো। তো আপনার কেসটা ঠিক সেরকম হয়ে গেল। জি, চলেন শুরু করি। এখন আমার মেন গল্প হচ্ছে আমি যখন ছোট ছিলাম, জি। হ্যাঁ তখন থেকে শুরু করি। আমার জন্ম জেলা কুমিল্লাতে। তো আমরা 4 বোন 3 ভাই। তো আমার 2 ভাই সবার বড়, আর আমার 2 বোন আমার বড়, তারপর আমি। তো আমার বাবা ছিল একদম রাজতন্ত্রের ছিল না, তার মধ্যে মোটামুটি কম ছিল না। কি ছিল, মানে রাজার মতো? হ্যাঁ, ওরকম ছিল না, তার মধ্যে কম ছিল না, মানে দেশের কমও ছিল মধ্যে। না, রাজার হ্যাঁ, মতো ছিল না। আর আমাদেরকে এরকম ভাবে তৈরি করছে যে সবার পড়াশোনা এবং আমাদের স্বাচ্ছন্দ্য এবং চলাফেরা, ওনা এরকম ভাবে চলাফেরা করছে যে আমি 8-10টা বাবার মধ্যে পাই না। আচ্ছা, তো দেখিও না। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 7 ভাই বোন। আপনি বড় সবার? না, আমার বড় 2 বোন 2 ভাই। আচ্ছা। তো এখন বড় ভাই থাকলে ঘরের মধ্যে যে আদরের দুলালি হয়, আর ঘরের মধ্যে সবচেয়ে আদরের দুলালি আমি। তো ওইরকম ভাবে বেরিয়ে উঠছি। যখন আমি স্কুলে ভর্তি হয়েছি, তো আমি পড়াশোনাতে খুব মেধাবী ছিলাম। হ্যাঁ, তো স্কুলে আসা যাওয়ার সময় আমার ভাই এবং বড় আপু খুব কেয়ারফুল, আমাকে নিয়ে। চঞ্চল ছিলাম এবং ভীতুও ছিলাম। একটা অন্যায় করলে সেটা অনেকটা ভীতুর মতো কাজ করতো, যে সেটা আমি অন্যায় করছি নিজেকেই ফিল করতাম। তো এরকম করে যাক আমার শৈশব কাটলো। যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমাকে রাঙামাটিতে নেওয়া হচ্ছে। আমার বড় ভাই যাকে পরিচয় দিইনি, সে সেনাবাহিনীতে ছিল এবং মেজর ছিলেন। তো এখন আমি যখন রাঙামাটিতে চলে গেছি, ওখানে যাওয়ার পরে আমাকে ভর্তি করাবে, তো কোনো কারণে আর ভর্তি হয় নাই, চলে আসছি। চলে আসার পরে আমি গ্রামে ওখানে ছিলাম, তো অনেক হেভি লম্বা চূড়া মোটা কাটা, একদম যেরকম হয় একটা মেয়ে উপযুক্ত হওয়ার জন্য, তো হয়ে গেছি। এখন আসার পরে সবাই বিয়ের জন্য তাকাচ্ছে যে বিয়ে করাবে, আমাকে বিয়ে দিবে। তো একটা ছেলে সেনাবাহিনীতে জব করে। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি ক্লাস 7-এ মাত্র? হ্যাঁ, বারন্ত ছিলেন এই কারণে? হ্যাঁ। তো ক্লাস 7-এ যখন পড়ি, আমি খুব চঞ্চল ছিলাম, বৃষ্টিতে না ভিজলে নয়। তো আমার ভাইস্তা এবং আমি খুব তড়িহড়ি করে দৌড়াদৌড়ি করতাম। এক ভাই আমাকে দেখে খুব ওর ইচ্ছে হচ্ছে যে আমাকে ওর সঙ্গে নিয়ে বানাবে। পরে আমার ভাবিকে প্রস্তাব দিল যে ওকে আমি নিব। পরে বলছে যে ক্লাস 7-এ পড়ে ছোট্ট একটা মেয়ে, এখন তো ওর বড় বোনও আছে, এবং আমার বড় বোন বিয়ে হয়ে গেছে, শুধু আমি সিরিয়ালে। তো বলছে যে এখন আমি বলতে পারবো না, আমার শ্বশুর শাশুড়ি তারা জানে। তো পরে আমার আব্বা গেল, যাওয়ার পরে, কারণ ছোট মেয়ের বিষয়তে এগুলো বলা উচিত না, তো পরে আমাকে গ্রামে পাঠিয়ে দিল। হ্যাঁ, তো তখন আমি। রাঙামাটিতে থাকতেন কেন? আমার ভাইয়ের সাথে পোস্টিং ওখানে। আপনি থাকতেন শুধু ভাইয়ের সঙ্গে নাকি সব পুরো ফ্যামিলি? না, ফ্যামিলি আসা যাওয়া করতো, আমি ছিলাম। আপনি থাকতেন ভাইয়ের সঙ্গে? ভাই তখন বিবাহিত ছিল? হ্যাঁ, ভাইস্তাও ছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর এখন ওখান থেকে এসে যখন আবার ক্লাস 9-এ ভর্তি হয়েছি, এসএসসি দিব আমার কুমিল্লা থেকে, 9-এ ভর্তি হয়েছি। এখন বিয়ের গ্রামের অঞ্চল তো বুঝতেই পারছেন, এদিক সেদিক থেকে বিয়ে আসা শুরু হচ্ছে। এদিক সেদিক থেকে বিয়ে আমার ঘরে আসেনি। যে লোকটা পছন্দ করছিল ওটার নাম কি?
ওর নামও আমি জানি না, কিন্তু উনি দূর থেকে আমার ভাবির কাছ থেকে শুনছি যে ও ভাই উনি আর্মি পার্সন ছিলেন? হ্যাঁ, আচ্ছা। সেনাবাহিনীতে জব করতে। মানে আমাকে উনি ফার্স্টে দেখতে আসছে যে আমাকে বিয়ে করছে, ঠিক আছে। তো উনি ফার্স্টে দেখতে, ওনার ভাই আসছে, আমি ক্লাস করতে স্কুলে আসছি, ক্লাসের মাঠে বসে বসে গল্প করতেছি। এমন টাইমে কেন যে আমার ভিতরে এই কথাটাই আসছে যে এখন যদি কারো গার্জিয়ান এসে বলে যে বিয়ের জন্য মানে ছেলে দেখতে আসছে, এখন আমারই আসছে। ওই জায়গাতেই মানে সেকেন্ডের মধ্যে আমার আব্বা যে হাজির। তো সবাই হই হই করে মানে হাসতেছে, তোর বাবা চলে আসছে, তোর বিয়ে আসছে। আমি যা কেন যে আসছে দেখি। পরে এগিয়ে গেছি, কি হিসাব্বা, তোমার মা অসুস্থ, চলো বাড়িতে। আর এন্দা মানে বাড়িতে মেহমান বসায় রাখছে, মানে আমাকে দেখতে আসছে। তো তারপর বাড়িতে এসে দেখি যে এই অবস্থা, রিক্সাতে বাজার টাজার, বলছি যে এত বাজার, এত আম্মা অসুস্থ, বাসায় চলো তারপরে দেখবে। পরে বাড়িতে আসছি, আসার পরে দেখি যে তারা একদম বিয়ের ধুমধাম, ঠিক আছে। তখন দেখে চলে গেছে। পরে আমার আম্মা আমাকে প্রশ্ন করছে, পরের দিন স্কুলে যাচ্ছি, তখন ড্রেসিং টেবিলের সামনে আম্মা প্রশ্ন করতেছে যে তুমি কি বলো। আমি বলছি যে আমার ফার্স্টে মানে হচ্ছে আমার পরীক্ষা, আমি সাপ্টার মনে করি আমার পরীক্ষাটা, আমি পরীক্ষা দিব, এসএসসি পাস করব, তারপরে আমি ইন্টার যাব, তারপরে এটা তোমাদের মানে ডিসিশন, আমি ইন্টার পাস করার পরে তোমাদের ডিসিশন। তো আমার আম্মারও ইচ্ছে ছিল যে আমাকে মানে পড়াশোনা করাবে। হ্যাঁ, তো আমার আব্বার একটাই কথা যে আমি বিয়ে দিয়ে দিব, ঠিক আছে। তো বিয়ে দিয়ে দিব। এখন ওদের সাথে ফয়সালা সেলিম দেশের বাইরে থেকে আসছে, সৌদি থেকে, মানে স্বর্ণগয়না দিবে, ঠিক আছে। তো স্বর্ণগয়না দিবে, তার জন্য আমাকে মানে বিয়ে আমার বাবা দিয়েই দিবে। তো দিয়ে দিবে, আমার আম্মাও আমার বড় আপার বাসায় চলে গেছে, যাতে আমাকে ছাড়া তো আমার অ্যাবসেন্টে তো বিয়ে দিবে না। তারপরও আমার আব্বা কথা রেডি করে ফেলছে। এদিক দিয়ে ক্যান্টনমেন্টে আবার কোয়ার্টার পাইছে, আমার ভাই টেলিগ্রাফ পাঠাইছে যে আমি ইবাকে আর মানে আমার ভাবির কথা বলছে যে ওকে নিয়ে আসবো, আমি কোয়ার্টার পেয়ে গেছি। তো এখন আব্বা টেলিগ্রাফকে গুরুত্ব না দিয়ে বিয়া একদম ফাইনালি সেপ্টেম্বরের 5 তারিখে অলরেডি ডেট ফেলে দিছে, এই 93-তে। তো বড় ভাই গেল, যাওয়ার পরে বলতেছে যে আমি তাদেরকে বৃহস্পতিবারে নিয়ে যাব। হ্যাঁ, পরে বললো যে না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আসতে হবে। কেন বিয়ে ঠিক হয়েছে, মানে একটুক বাচ্চা কেন বিয়ে দিবেন। পরে আমার ভাই মানে খুব করে চলে আসছে, 1 মাসের টাইম ছিল আর কি হাতে বিয়ের। পরে বিয়ে হয়ে গেল, আমার ভাইও গেল বিয়ে টিয়ে হয়ে। এখন ওদের বাড়িতে যাওয়ার পর কথাবার্তার মধ্যে ছিল যে আমাকে পড়াশোনা করাবে, ঠিক আছে। তো এখন পড়াশোনা আর করাবে না, ও দেশের বাইরে বিয়ের 7 দিন। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। সেপ্টেম্বরের 5 তারিখে আমার 93-তে বিয়ে হয়েছে। তো আমাকে ও 3 মাস 7 দিন পর দেশের বাইরে চলে যাবে। এর মধ্যে কথা চলতেছে যে ছেলে কি করতো? দেশের বাইরে থাকতো। ছেলে দেশের বাইরে থাকতো? কোন দেশে থাকতো? সৌদিতে। আপনার চেয়ে বয়সের ডিফারেন্স কত ছিল? প্রায় 20 থেকে 15। আপনি তখন কোন ক্লাসে পড়েন? ক্লাস 10-এ? হ্যাঁ, 15 থেকে 16 বছর বয়স আপনার। আর ওর বয়স হলো 30 থেকে 32। হ্যাঁ, আচ্ছা। তো তখন আমাকে, আমি বলছি যে আমি পড়াশোনা করব, আমাকে মানে ওরকম ভাবে মানে ঘরে বলা হোক যে না, রুবি এখানে থাকবে না, সরি এবার থাকবে না, আমি করব। হ্যাঁ, পরে ওরা কি করলো, মানে পড়াশোনা করাবে না। হ্যাঁ, বিয়ের দিনের ঘটনা, আজকে আমাকে বিয়ে হয়েছে 2-2.5 ঘন্টা হচ্ছে, আমার মুখ দেখাইতে বলছে, ঠিক আছে। ওদের মানে একটা রুমের মধ্যে দিছে আমাকে মুখ দেখানোর জন্য, মানে সবাই শেষ দেখে যাবে। হ্যাঁ, সবাই দেখে যাবে এবং ওর সাথে আমাকে মিষ্টি মুখ করাবে, ঠিক আছে। ও তখন আমি তো আর জানি না, ও আমাকে 20টা টাকা দিছে হাতে, সেটা আমি জানি না, ঠিক আছে। তো আমি হাতে এইভাবে মানে টিস্যুর মতো। ছেলেকে দেখেছিলেন এর আগে আপনি, বিয়ের আগে? হ্যাঁ, পছন্দ করেছিলেন? ছেলে দেখেছি, হয়তো আমি জানি না যে এটা ছেলে, আমি ভাবছি ওর বন্ধুকে যে এটা ছেলে, কারণ আমার বাবা তো আমাকে এরকম ছেলে ছাড়া বিয়ে দিবে না, ঠিক আছে। তারপরে বিয়ের দিন দেখছি যে না, যখন বরযাত্রী আসতেছে যে এই ছেলের কাছে আমি কিভাবে কবুল বলবো, তখন আমার মাথায় এলোমেলো হয়ে গেছে। কেন? কারণ এই ছেলে দেখতে একদম আনস্মার্ট এবং আপনার পছন্দ হয়নি, সোজা বাংলা হচ্ছে এটা। হ্যাঁ, তো তারপরও যাক, আমি মেনে নিচ্ছি, চলতেছি। এখন আমার যখন আমাকে মুখ দেখাতে দিছে, ও 20টা টাকা যে আমার হাতে দিছে সেটাও জানি না, 5 লাখ টাকা সেটাও জানি না, ঠিক আছে। ও আমাকে 20 টাকা হাতে দিয়ে ও আমাকে বলতেছে, মানে নানান মন্তব্য প্রশ্ন করতেছে, যেটা প্রথম দেখাতে হয়। তো আমি চুপচাপ বসে আছি। যখন ফজরে আজান দিছে, ও আমার পিছনে একটা লাথি দিয়ে একদম হামাগুড়ি দিয়ে আমাকে ফেলে দিয়ে চলে গেছে, 20টা টাকা হাতে থেকে নিয়ে, ঠিক আছে। মানে এটা কি বাসর রাতের গল্প বলতেছেন আপনি? না, এটা প্রথম দিন, মানে বিয়ের প্রথম দিন রাত্রে।
তা বিয়ের মানে প্রথম দিন রাত্রে তো 2-2.5 ঘন্টা আমি পরে। একটু শেষ করি। বিয়ের প্রথম দিন রাত্রে তো আমরা যতটুকু জানি বাসর রাত। না, ওইটা ওইভাবে এখনকার মতো হয় নাই, মানে 3 দিন পরে হয়েছে। আচ্ছা, না আমি তাহলে ওই রাতটা কি ছিল? সবাই আসা যাওয়া করতেছিল? হ্যাঁ, সবাই আসা যাওয়া, মানে আমাকে ছেলের মুখ দেখাবে, ছেলেকে আমার মুখ দেখাবে, মানে মিষ্টি মুখ করা, এটা মানে আমাদের গ্রামের চাল। আচ্ছা, এই আপনি তখন আপনার বাড়িতেই ছিলেন? হ্যাঁ, আমাদের বাড়িতেই ছিলাম। 2-2.5 ঘন্টা হয় বিয়ে হয়েছে। আচ্ছা, ওদের বরযাত্রীও মানে এখানে মানে কিছু লোক আছে, কিছু লোক চলে গেছে। তো তখন আমাকে মানে মানে এসে আপনাকে আলাদা রুমে কথা বলতেছিল? কথা বলতে দিছে, তো সবাই মিলে মিষ্টি খাওয়াবো। তো আমাকে ও 20টা টাকা হাতে থেকে টান্দা নিয়ে পিছনে একটা লাথি দিয়ে মানে আমাকে একদম হামাগুড়ি দিয়ে ফেলে দিছে। আমি তো প্রস্তুত না। কেন এটা করলো আমি নিজেও জানি না সত্যি, কারণ ওর তো 2.5 ঘন্টা হয়েছে বিয়ে হয়েছে, ওর সাথে তো আমার কোনো আগেরও কথা নেই, এখনো কথা কিছু শুরু জিজ্ঞেস হয়নি। করতেছিল যে অ্যানসারটা এরকম জিজ্ঞেস আমি করতেছিল? কিছুই জিজ্ঞেস করি নাই। না, ও জিজ্ঞেস করতেছিল কিছু? ও আমাকে মানে বলছে যে এখানে শো, মানে এটাই বলছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনি আমি রাজি তো হননি? এগুলো না, এগুলো তো আমার কমন নেই, বা আমি আচ্ছা, এগুলো আপনার বুঝি কোনো না। আইডিয়া নাই? হ্যাঁ, তো পরে ও আমাকে হামাগুড়ি দিয়ে ফেলে দিছে, ফেলে দিয়ে তো ও দরজা খুলে চলে গেছে। পরে আমি আমার খালাতো বোনকে বললাম যে এটা কি করলো, মানে এটা কেন হলো? পরে বলছে চুপ, বা মানে বাসা বড় মানে প্রায় ওদের বাড়ি আমাদের বাড়ি, আমার আপুদের বরযাত্রীও ছিল মানে 1500 মানুষ। বলছে যে সবাই শুনবে, চুপ, আমি এটা পরে দেখছি। এই কথা বলে এখন উনি শেষ করে ফেলছে এখানে। তো পরবর্তীতে 3 দিন পরে মানে ওদের বাড়িতে আমাকে নিবে, ঠিক আছে? 3 দিন পরে নিবে। ওদিনকে সকাল বেলায় মানে জামাইরা একটা বাজার করে, ঠিক আছে, সামথিং বাজার করে আসছে, এসে তারপরও আমাকে বলছে যে ও ঘুমাইতে বলতেছে আমি একটু ঘুমাবো। তো ঘুমাইলে ঠিক আছে, তুমি এই ঘরে একটু ঘুমাও, এই ঘরে একটু ঘুমাও। এখন আমাকেও দিছে, কয় ও ঘরে একটু যা। তো আমি ওখানে গেছি, যাওয়ার পরে ও আমাকে, আমি খুব সুন্দর করে ওদিনকে সেজেছি, মানে একটা বাটিকের মধ্যে মিষ্টি কালার একটা কাপড় পরেছি এবং সব গয়নাটনা পরে খুব সুন্দর করে সেজেছি। তারপর উনি আমাকে, আমার চেহারার দিকে না তাকিয়ে, উনি আমাকে কোনো অন্যরকম উইশ না করে, হ্যাঁ, উনি আমাকে, ওনার ওয়াইফ, উনি আমাকে জড়িয়ে ধরতে পারতো। উনি আমাকে কি বললো যে আমাদের বাড়িতে আজকে যাবে, যে নেকড়াটা সহকার যে আমাদের বাড়িতে নিয়ে যাও। ন্যাকড়া কি জিনিস? মানে একদম ফার্নিচার থেকে ধরে টোটাল একদম মানে কিচেনের ন্যাকড়া পর্যন্ত যে আমি তাদের বাড়িতে নিয়ে যাই। আচ্ছা, আমি একদম, তখন কথা ছিল যে আমরা ভেঙে ওকে নিয়ে যাব, একটা টাকার কিছু আপনারা দিবেন না, বা খরচও আমরা, বরযাত্রী খরচ আমরা দিব। তারপর আমার আব্বা আমাকে গুলটা দিছে এবং মানে সম্মানের জন্য, এবং খানার খরচ আব্বা করছে। এখন এইভাবে বলাতে আমি একদম ভেঙে পড়ছি, আমি কান্না করতেছি। পরে সবাই চলে আসছে, ও বের হয়ে গেছে। পরে বলতেছে কি হয়েছে, ও কান্না করতেছে কেন? ওর হয়তো আমাকে পছন্দ না সেজন্যে। হ্যাঁ, পরে আমি বললাম যে না, মানে ও আমাকে মুখটা চেপে দিয়ে পরে চলে গেছে। তো আমিও ওর সম্মানের দিকে তাকাই আর কিছু বললাম না, ঠিক আছে? না বলে আমি ওদের বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর থেকে দেখি যে মানে গ্রাম অঞ্চল, এটা ওটা বলা হচ্ছে। তো তারপরের দিন আমার 2 দিন পরে আবার আমাদের বাড়িতে আসছি। আসার পর মানে খুব সিনক্রেট করে যে তুমি এখন যে আমাদের বাড়িতে যাবে, তো মালামাল সবকিছু নিয়ে যাবে। তো আমি ওনাকে, এটা আমার হাজবেন্ড বলে। বিয়ের কয়দিন পরের ঘটনা? বিয়ের এটা 5 দিন পর। 5 দিন পরে আপনাকে মালামাল সব নিয়ে যেতে বলতেছে? মানে কি আপনার বাসায় মালামাল কি ছিল? আর মানে আমাদের মা এখান থেকে ফার্নিচার দিয়ে দেওয়ার কথা উনি বলতেছে, কিন্তু বিয়েতে কথা ছিল না যে যৌতুক, কিন্তু কথা ছিল না যে যৌতুক ওনাকে দিবে। তারপরে এখন আমিও নীরবে, একদম নীরবতা পালন করতেছি যে এখন আমি কি করব, আমার আব্বা কি প্রশ্ন করব, মানে কিভাবে করব, বা এখন ওনাকেও আমি কিভাবে কি বলবো। তো আমি নীরবতা পালন করতেছি। এর মধ্যে 8 দিন হচ্ছে, মানে আজকে বিয়ে, আমাকে রেখে উনি টঙ্গী কলেজ গেট চলে আসছে। টঙ্গী কলেজ গেট চলে আসছে, আসার পরে 3 দিন পর আবার গেছে। তো আমি ওদের বাড়িতে যাব, উনি আজকেও আমার সাথে ওনাদের বাড়িতে যাবে না, ঠিক আছে? উনি ঢাকা চলে আসবে। টঙ্গী কলেজ গেট আসছে, তো আমি জানি যে উনি ঢাকা আসছে, ঠিক আছে? তো উনি, ওনার আবার বোনের জামাই কাস্টম অফিসার, ওদের বাসায় উত্তরা 7 নম্বরে, এখানে আসা যাওয়া হয়। তো এভাবে রানিং করতে করতে 3 মাস 7 দিন চলে গেছে। উনি বেশি সময়টা ঢাকা ছিল, আর আমার সাথে মানে ভেঙে ভেঙে থাকাতে প্রায় 15 দিন ছিল আমার সাথে। আচ্ছা, তো তখন আপনি ওর বাসাতে নাকি আপনার নিজের বাসাতে? আমি আমার শ্বশুর বাড়িতে এবং আমাদের বাড়িতে এইভাবে যাতায়াত। আচ্ছা, হ্যাঁ। তারপরে যখন নাকি দেশের বাইরে চলে যাবে, তো আমাকে আবার ঢাকা নিয়ে আসছে 1 মাসের জন্য। আমার এই যে ক্যান্টনমেন্ট আমার ভাই
কোয়ার্টার পাইছি, ওখানে নিয়ে আসছি। এই নিয়ে এসেও এখানে সকালে চলে যায়, সকাল 8টার মধ্যে ঘুমের থেকে উঠে নাস্তা করে বা 10টার মধ্যে নাস্তা করে চলে যায় এই কলেজ গেটে। আচ্ছা, ওখান থেকে আসে রাত 12টায় 1টায়। তো তখন আমার বড় ভাই বলতেছে যে ও কোথায় যায়, ও যায়টা কোথায়, মানে ওর তো কোনো কাজ নেই, এখন তো দেশের বাইরে চলে যাবে, ওর ওয়াইফের সাথে সময় দেওয়া এটাই ওর কাজ, ও কোথায় যায়। তো আমার ভাইও বলছে যে ও খারাপ একটা ছেলে। তখন খারাপ একটা ছেলে মানে কি, মানে হুট করে বলে ফেললো? একদম ফুট করে বলে ফেলছে, ওর চালচরণ দেখে, যে সকালে যায় রাত্রে আসে। তখন বলছে যে ও একটা লুচ্চিয়া, মানে ও কোথায় যায়, কোথায় সময় কাটায়। রাতের বেলা থাকতো না আপনার কাছে? জি, রাতের বেলা থাকতো না, খুব কম। আচ্ছা। তো তারপরে আমার ভাই মানে খুব কান্নাকাটি করতো যে আমার বোনটারে মানে আসলে আমার আব্বা কোথায় দিল। তো যাক, এরকম করে মানে পরবর্তীতে ও 3 মাস 7 দিন পর তো বাহিরে চলে গেল। যাওয়ার পর ও আমার সাথে আর কোনো কন্টাক্ট নাই। এয়ারপোর্ট পর্যন্ত আমাকে নিয়ে শুধু একটা হাত নাড়া দিয়ে টাটাই দিয়ে গেল, আর মানে আর কোনো কিছুই না। তো মন মানসিকতা এরকম ভাবে ভেঙে গেছি যে ওকে ছাড়া আমি কিভাবে মানে কাটাবো, ঠিক আছে। আমি এরকম করে করে মানে ওর কথা ভেবে ভেবে দিনে রাতে 24 ঘন্টা মানে আমি শুধু ওর কথাই, আমার আর কোনো, আমার যে অভিভাবক আছে প্লাস আমার একটা লাইফ আছে বা আমার পড়াশোনার কথা আমি এখন ভুলে গেছি, মানে আমার মনেই আসে না যে আমি পড়াশোনা করবো। সবকিছু মিলে শুধু ওকে ভাবতে ভাবতে আমার মেন্টাল অন্যরকম হয়ে যাচ্ছে। চিঠির অপেক্ষা করি, তখন তো ফোন ছিল না। তখন কি দেশের বাইরে চলে গেছো? হ্যাঁ, মানে দেশের বাইরে চলে গেছে। তখন আমি চিঠির অপেক্ষা করি। তো আমাদের এখানে মানে পিয়ন আসতো সোমবারে, শনিবারে, সোমবারে আর বৃহস্পতিবারে, 3 দিন পিয়ন আসতো। 3 দিন পিয়নের মানে অপেক্ষায় থাকি যে আজ বুঝি মানে আমার চিঠি আসবে, ঠিক আছে। তো এরকম করে করে মানে দৌড়াইয়া দৌড়াইয়া মানে খালি এই বাড়িতে ও বাড়িতে যাই, তোমাদের চিঠি আসছে? হ্যাঁ আসছে। তো পিয়ন কোথায় গেল? চলে গেছে। পিয়ন চলে গেছে মানে তো আমার চিঠি, তোর চিঠি আসলে তো তোর দিয়ে যেত, আমার ভাবিরা এটা বলে। তো এরকম করে করে মানে 2 মাস চলে গেছে। 2 মাস ধরে অপেক্ষা করতেছে, আসে না। 3 মাস অপেক্ষা করছে, আসে না। 4 মাস অপেক্ষা করছে, আসে না। 7 মাস পরে গিয়ে একটা চিঠি আসছে। 7 মাস পরে চিঠি পাঠাইছে? হ্যাঁ, তো 7 মাস পরে গিয়ে একটা চিঠি আসছে। চিঠির মধ্যে লিখছে, কেমন আছো, ভালো আছো, আমার স্নেহ নিও, আমার আদর নিও, এটা লিখছে। আব্বা আম্মা কেমন আছে, মানে ইতি ওর নামটা লিখছে। পরে আর কিছু লিখলো না। আমি নিরবতা পালন করতেছি যে এটা কি, মানে এটা কি 7 মাসের অপেক্ষা? হ্যাঁ, পরের সপ্তাহে আবার চিঠি হলো আসছে। মানে দৌড়াইতেছি যে গ্রামে এরি ক্ষেত আছে না, অন্য পাড়াতে চলে গেছে পিয়ন। পরে করছে কি, ওখানে গেছি যে আমার অপেক্ষা, যে ও আবার লিখছে যে আমি পরবর্তীতে চিঠি পাঠাবো, আমার হাতে সময় নাই। পরে করছি কি, দৌড়ে আরেক বাড়িতে গেছি। যাওয়ার পরে এরি ক্ষেত দিয়ে মানে হামুগুড়ি দিয়ে পড়ে গেছি, কাদার মধ্যে পড়ে গেছি। দৌড়াইয়া যায়, ও পিয়ন বলতেছে, মামনি তুমি দৌড়াইও না, দৌড়াইও না, আমি আসতেছি, আমি তোমার জন্য লুকোচুরি করে। মানে পিয়ন কি করতো, মানে বলতো যে আমি যে আসছি আপনারা গোপনে চিঠি পড়বেন। মানে আমাদের বাড়িতে প্রায় 20-25টা চিঠি দিয়ে যেত। বলতো যে গোপনে চিঠি পড়বেন, কিন্তু এই মানে আমার নাম ধরে বলতো যে ইবাকে জানাবেন না। হ্যাঁ, মানে চিঠি আসতো আপনার বাড়িতে ঠিকই, কিন্তু আমার হাজবেন্ডের চিঠি আমার হাতে আসতো না, কিন্তু আমার চাচাতো ভাইয়েরা মানে নানান জনে থাকতো, তাদের চিঠি আসতো। আমার হাজবেন্ডের আবার একটা চিঠি আসছে আমার কাকাতো বোনের কাছে। পিয়ন বলতেছে যে মামনি তুমি দৌড়াইও না, তোমার চিঠি থাকলে মা আমি দিয়ে আসতাম, মা দিয়ে আসতাম। তো সবারও বলে রাখতো যে আমি যে চিঠি দিয়ে দিছি ইবাই যে কিছুতে না জানে। হ্যাঁ, এরকম করে মানে ও লুকোচুরি করে, যাতে দেখে কি না দেখে লুকোচুরি করে। মানে চিঠি কি আপনার হাজবেন্ড আপনাকে লিখতো নাকি? আমারে লিখতোই না। আপনার লিখতোই না, অন্যজনকে লিখতো? হ্যাঁ, মানে আমাকে পোস্টই করতো না, আমাকে চিঠি মানে পোস্টই করতো না, বুঝছেন। তো আমার এক ঘরে বসে থেকে চুপে চুপে এক ঘরে বসে থেকে এমুক ঘরে অমুকের চিঠি আসছে, এমুকের চিঠি আসছে, যার যার ঘরে ঘরে দিয়ে আসতো। হ্যাঁ, আর আমার চিঠি নাই, কোথায় দিবে? আমার কাকাতো বোনেরা অনেক কান্না করছে, কাকাতো ভাবিরা অনেক কান্না করতো, জেঠাতো ভাবিরা অনেক কান্না করতো যে ওর একটা চিঠি নাই, নিজের হাতে লিখে, যদি ও যদি চালু না হতো নিজের হাতে লিখে মানে চিঠি দিয়ে আসতাম। হ্যাঁ, তারপরে ওরা কি করলো, এরকম করে একদিন আমার কাকাতো বোনের কাছে একটা চিঠি আসছে। পরে বললাম ওনাকে যে কাকার চিঠি কার? তো ও কাকা আমার মুখের দিকে তাকাইয়া বলতেছে কি, অন্য একটা ছেলের নাম দিছে, ওর চিঠি রয়েছে, মানে আমার হাজবেন্ডের চিঠি পাঠাচ্ছে ওর মেয়ের কাছে, ঠিক আছে। পরে চিঠিটা ওর মেয়ের দেনে কাকাই আমার সামনে পড়ছে মনে মনে, ঠিক আছে। তো আমি তো আর ওনার অ্যাড্রেসটা ওনার তাইনা দেখতে পারি না, পারি নাই। তো পরে কি করলো, চিঠিটা মানে ওরা পড়ার পরে আমি ওখান থেকে কেঁদে কেঁদে চলে আসছি।
ঠিক আছে, এরকম করে আমার কাটাইলাম 2.5 বছর। মানে 2.5 বছর সে দেশেই আসে নাই? না, দেশে আসে নাই। আচ্ছা। 2.5 বছর 7 মাস পরে যে একটা চিঠি আসছে, তার আবার 6 মাস পরে একটা চিঠি আসছে। এই 2টা চিঠি আসছে, এরপরে আরেকটা চিঠি আসছে। তো আমার এরকম করতে করতে আমার ব্রেনটা শর্ট হয়ে গেল। হ্যাঁ, আমি শুধু ঘুমের ওষুধ খাইয়া একদিন একদম মানে অজ্ঞান হয়ে গেছি। আপনি কি ওই সময় লেখাপড়া করতেন না লেখাপড়া বন্ধ হয়ে গেছে? আমাকে বন্ধ করে দিয়ে গেছে পড়াশোনা। আচ্ছা। পড়াশোনা বন্ধ করে দিয়ে গেছে। তখন আমি, আমার অভিভাবকরা আমাকে নিয়ে খুব অন্যরকম একটা বিব্রত ফিল করতেছে, আমাকে এখানে ওখানে মানে নিয়ে যায় যে আমি কিভাবে সুস্থ হব। ঠিক আছে, পরে একদিন আমার মানে ডেট আসছে যে তারা আসবে, কিন্তু আমি আমার কাছে কখনো বলেনি। আমি শুনছি যে এই আমার হাজবেন্ড বাংলাদেশে আসবে। তখন আমার হাজবেন্ড বাংলাদেশে আসবে এই কথাটা শুনে আমি যে কি আনন্দেতে আমি সবারে বলে বলে বেড়াইতেছি যে দেখো এখন আমার সুদিন আসছে, মানে আমার হাজবেন্ড চলে আসবে, তোদের আসবে চিঠি আর আমার আসবে হাজবেন্ড, মানে এভাবে। তো সবাই বলে যে আরে পাগল রে পাগল, মানে ওর এখনো মানে লজ্জা শরম বলতে কিছু নেই। আর ছোট অল্প বয়সে মানে ওর এখনো কোনো ঘৃণা আসে না যে ওর হাজবেন্ড কেন ওকে চিঠি লিখে না, ওর কোনো ঘৃণা মানে একদম অল্প বয়স ছিল যেটা বলে। তারপরে ও কি করলো, ওরা মানে ও আসছে, মানে সত্যি আমাকে জানা না, আর আমিও মানে ওর ভাই বোনও আমাকে বলে নাই যে ও আসবে। আমি আশায় বসে আছি সারাদিন, আমার পুকুর কাটে বসে বসে দেখতেছি যে আমার শ্বশুর আসবে বা আমার বাগিনারা কেউ আসবে আমাকে নিতে। সারাদিন তাকায় থাকি, শুধু খালি পুকুর ঘাটে আমার টেনে টেনে আমার আব্বা নিয়ে আসে, তুমি এখানে কি করো, এখানে কি করো। আমি কি দেখতেছি কেউ আসে কিনা ওখান থেকে। হ্যাঁ, কে আসবে, আসলে বাসায় আসবে। ঠিক আছে, পরবর্তীতে আমি ঘুমের 25টা ওষুধ খেলাম। 25টা ওষুধ খেয়ে মানে আমি পড়ে গেছি। আমার কাকাতো বোনেদের মানে ওষুধ কেন খেলেন? সুইসাইড করবেন? মানে আমি আর বেঁচে থাকার মতন আমার আর দারুণ ক্ষমতা লাগতেছে না। মানে আমার আর মনের মধ্যে কোনো স্বস্তি পাচ্ছি না যে আমি কিছু হয়ে গেলে ভালো। ওকেও পাচ্ছি না, মানে ওর আসবে আসাটা আমার জন্য মানে খুব অন্যরকম একটা ইয়ে লাগতেছে। পরে ঘুমের ওষুধ খেয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ি থেকে লোক আসছে। হ্যাঁ, ও কিন্তু ঢাকাতে আসছে, মানে টঙ্গী কলেজ গেটে। পরে ও আমার ভাই আমার ভাবিরা মানে দেশে ছিল, ওরা কুমিল্লা, তখন আবার কুমিল্লা ক্যান্টনমেন্টে ইয়ে হয়েছে, মানে পোস্টিং হয়েছে। তো আমারে ট্রিটমেন্ট করানোর পরে 3 দিন পরে আমারে নিয়ে গেছে এই কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি ওখানে 3 দিন পরে আমার ছোট ভাই আর আমার এক ফুফাতো ভাই গেছে যে তোর হাজবেন্ড আসছে। আচ্ছা, মানে আমি এলাকাটারে গরম করে ফেলছি। ও ভাবি তাড়াতাড়ি উঠো, ওই ভাবি পাশের ভাবিরও বলতেছি এই ভাবি তাড়াতাড়ি উঠো, তুমিও আমার সাথে যাবে, মানে আমার হাজবেন্ড আসছে, মানে আমার হাজবেন্ড আসছে বিদেশ থেকে, তুমিও চলো, তোমরাও যাবে। সবাই বলতেছে মানে এবার তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু শান্ত হও, যাবে তো সত্যি, তুমি শান্ত হও, তুমি রেডি হও আর আমি তোমার খাবার রেডি করি। ওদেরকে, ওরা আসছে, ওদেরকে খাবার দিতে হবে না? আমি কই না, ওরা খেতে হবে না, তোমরা খাবে নাকি আমাকে নিয়ে যাবে, খাইলে দেরি হয়ে যাবে। মানে আমি অস্থির হয়ে গেছি যে ওকে আমি কখন দেখবো। হ্যাঁ, তারপরে আসছি, এই রেডি হয়েছি। রেডি হওয়ার পরে আমার ভাবি আমাকে মুখে খাবার উঠাই দিতেছে আর আমি হেঁটে হেঁটে রেডি হচ্ছি আর খাইতেছি। পরে আমাকে আইনা বাস ট্রেনে উঠাই দিয়ে গেল, রিক্সা দিয়ে এসে। হ্যাঁ, পরে বাসায় আসছি। আমি বলছি যে আমি তো এইখানে যাব না, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তো আমার আব্বাও বলতেছে যে ও এরকম পাগল হয়ে গেছে, মানে ওর আত্মসম্মান বোধ কিছুই নাই। ও আসবে 1 সপ্তাহ ধরে, ও এসে পড়ছে 1 সপ্তাহ হয় ও আসছে, এখনো ওকে খবর মানে আজও পর্যন্ত কেউ নিতে আসছে না। ও যে মানে কখনো না যায়, মানে আমার আব্বা আবার আমার সিফারবাগ আমার বোন থাকে, ওখানে চলে আসছে। যে একেবারে থেকে তো আমার অর্ডার ছাড়া যাবে না। তো পরে 4 দিন পরে আমি কুমিল্লাতে আসার 3 দিন পর আমার চাচা শ্বশুর আসছে আমাকে নিতে। আমার চাচা শ্বশুরের দেখে আমি দৌড়ে যে জড়াইয়া ধরে বলতেছি বাবা মানে শাহেদ কি আসছে? হ্যাঁ, পরে বলতেছে যে হ্যাঁ আসছে তো, আজকে 1 সপ্তাহ হয়, ঢাকা থেকে আসছে পরশুদিন। পরে আমি যাই তড়িঘড়ি করে, আমি তো আগেই ব্যাগ গুছিয়ে রাখছি যে আমি তাদের বাড়িতে যাব। যাবারের পর মানে আমার আম্মা বলতেছে তোমার আব্বা তো নিষেধ করে গেছে যে তুমি যাবে না। আমি গো তোরে নিষেধ, আমি তো বিয়ে বই না, আমার বাবাই তো আমাকে বিয়ে দিছে, তাহলে এখন কেন না ঘুরে যাবে? আমি যাব, ওকে দেখবো।
পরে বাড়িতে মানে গেছি, যাওয়ার পর আঞ্চলিক ভাষায় মানে আমার শাশুড়ি আমাকে বলতেছে হাইয়ের পাগল হয়ে গেছে, দৌড়ে আসছে, ওরে যে যাইয়া আনতে হবে ওইটা দেখছে না, বেড়ার কথা শুনছে, দৌড়ে এসে পড়ছে। আমি আর এগুলাতে কোনো কান নেই, যাইয়া ও সিলিংয়ের উপরে উঠে আসে, লাকিসেতে কি যে নামাইতেছে, সিলিংয়েতে নিচে নামছে, পরে আমি ওরে জড়াইয়া যাইয়া মানে সবার সামনে জড়াইয়া ধরছি, মানে কেমন আছো। কত বছর পরে এটা? 2.5 বছর পর। 2.5 বছর পর, আচ্ছা। পরে জড়ায় ধরছি ওকে সবার সামনে, ওর মানে ফুফা শাশুড়িরা, চাচা শ্বশুররা, ওর বাবা মানে ওর মারা, মানে ওর বোনের জামাই, সবাই এখানে সবার সামনে জড়ায় ধরছি যে কেমন আছো। ও আমাকে ধাক্কা মেরে মানে ফেলে দিল, ধাক্কা মেরে ফেলে দিল। পরে আমি কি করলাম যে ওকে দেখছি না, মানে মনে হচ্ছে কি আমার অশান্ত মনটা একদম শান্ত হয়ে কলিজাটা একদম শীতল জায়গায় বসে গেছে যে ওকে দেখছি। পরে আমি বারবার উকি ঝুঁকি মারি যে আমি তো ওকে মানে ইয়ে করলাম, হ্যাঁ দেখছি তো, ও তো আর এদিকে আসে না। পরে আমার শাশুড়ি আমাকে রান্না করতে দিল, আমি রান্না করতেছি, আমার অস্থিরতা বেড়ে আবার যাচ্ছে যে ও কেন এদিকে আসে না, ও কেন এদিকে আসে না। হ্যাঁ, পরবর্তীতে ওকে কি করলাম, মানে ওর ভাগিনারে দিয়ে, মানে আমার ভাগিনারে দিয়ে খবর দিছি যে তোমার মামাকে একটু আসতে বলো, তারপরও আসে নাই। ঠিক আছে, পরে রাত্রে 10:30 বাজে খেতে গেছে, 10:30 10টার মধ্যে খেতে বসছে। পরে ও আমার দিকে একবারও তাকায় না। পরে কাঁঠালের বিচি দিয়ে আমার শাশুড়ির সামনে আমি ওর উপরে ঢিল মারতেছি যে উনি আমার দিকে তাকায়। ও কাঁঠালের বিচিগুলো নিয়ে পকেটে রাখতেছে। পরে ও নিচে নুয়ে মানে নিচের দিকে তাকিয়ে খেয়ে চলে গেছে, পাশের রুমে চলে যাওয়ার পরে আমি কান্না করতেছি যে এ কি, মানে ও তো পাগলের মতো যে এক্সপেক্ট করছিলাম সেই এক্সপেকটেশন মিলতেছে না। হ্যাঁ, পরে ও যে 3 দিন মানে ওর 1 সপ্তাহ হয়ে আসছে, আইসা কলেজ গেটে মানে 3-4 দিন ওর মামির সাথে মানে রিলেশন ছিল ওর মামির সাথে, তো ওগুলো জানছি, ও তখন এগুলো জানা হয়ে গেছে। তারপরে ও কি করলো, মানে আমার দিকে তাকায় না, ওর রুম মানে ওর বাবার রুমে চলে গেছে। ওর বাবার রুমে খাইয়াই যে ওর সব সময় এখনো এই কাজটা আছে, মানে খাওয়ার পরে ও গন্তব্যে ঘুমায় যাবে। তো ও করছে কি, ওর বাবার খাটে পড়ে ঘুমাচ্ছে, আর আমি আমার জালের সাথে মানে শুয়ে আছি। তো শুয়ে তো আমার তো আর আমি 15 দিন 20-25 দিন ঘুমাইনি। হ্যাঁ, শুয়ে আমার বুকের যন্ত্রণা এমনটা ভাবে বাড়তেছে যে মানে ও আসেনি, সেটাই ছিল, গিয়ে আসবে, আর এসে যা দেখতেছি সেটা অনেক ভয়ঙ্কর রকম। মানে ও ওই রুমে ঘুমাচ্ছে আর আমি এখানে, রাত 2:30 বেজে গেছে। পরে আমার শাশুড়িদের জালেদেরও বিবেক নেই যে ওরা তো হাজবেন্ড ওয়াইফ, মানে এত বছর পরে আসছে, বা ছেলের তো অনেকটি দোষ, তো 8 দিন ঢাকা ছিল, 5 দিন ঢাকা ছিল, তো এখন ওরে আমি মানে ওদের ঘরে দিই। হ্যাঁ, 2:30 যে বাজলে পরে বলতেছে এই উঠে তোদের রুমে তোরা যা। পরে 2:30 বাজে উঠে ওর ঘরে চলে গেছে, বলতেছে এই মনির মা পানি নিয়ে আসো, পানি নিয়ে যাও, মানে নিয়ে এসো 1 জগ। এটা বলার পরে আমি 1 জগ পানি নিয়ে ওদের ঘরে মানে ওই রুমে গেলাম। হ্যাঁ, একটু কাদা পাড়াইয়া মানে অন্য ঘরে যেতে হয়, তো অন্য ঘরে গেছি। যাওয়ার পরে ওর কাদা মাখা পা গুলা আমি ও জগের পানিটা দিয়ে মানে ধুলাই করে দিছি। ধুলাই করে দিয়ে আমার আঁচল দিয়ে ওর পা গুলা মুছে দিছি। হ্যাঁ, মুছে দিয়ে এরপর ও গিয়ে একদম শুয়ে পড়ছে। শুয়ে আমি পাশে শুয়ে আছি। শুয়ে পড়ে ও বলতেছে আমি কার জন্য কষ্ট করলাম, কার জন্য বিদেশ করলাম, আমি কার সুখের জন্য বিদেশ করলাম। তখন আমার আস্তে আস্তে অন্যরকম একটা জিদ বাড়তেছে, কারণ ও তো আমার জন্য কষ্ট করছে যে ও আমাকে ছেড়ে ওখানে ছিল। হ্যাঁ, তো ও আমার জন্য বিদেশ করছে, আমার সুখের জন্য। ও তো আমার সুখ কখনো চায়নি। ও তো আমার 3টা চিঠি দিছে 2.5 বছরে, 3টা চিঠি দিছে। আর ও তো সারা রাত 2:30 বেজে গেছে, এখন মাত্র আসছে। এসে ও তো আমার সাথে কোনো কথাই বলে নাই। ও 8 দিন হয় বাংলাদেশে আসছে। আসার পরে আমার 3 দিন মানে 5 দিন ঢাকা ছিল, 3 দিন পরে বাড়িতে আসছে, তারপরে গিয়ে আমাকে আনছে। এই জিদগুলো আমার ভিতরে এখন চলে আসতেছে। হ্যাঁ, পরে আমি নিজে নিজে একটু ফুলতেছি, মানে অন্যরকম একটা মুড নিতেছি যে কেন এগুলা। হ্যাঁ, পরে আমিও চুপচাপ করে কান্না করতেছি। পরে ওর আর কিছু বললো না, মানে ও আমার কান্না দেখে পরে আমাকে একটু জড়ায় ধরে বলতেছে যে কষ্ট হয়েছে তোমার অনেক, তাই না? হ্যাঁ, যে 2.5 বছর ছিলে আমাকে ছাড়া। তখন মনে হচ্ছে কি ও যে জিদগুলো না আমার চলে গেছে।
ও যে বলছে যে কষ্ট হয়েছে আমাকে ছাড়া, হ্যাঁ জিতগুলো চলে গেছে। পরে সকালে হবে মানে 6টা-7টার দিকে, মানে 6টা-5:30টার দিকে সকাল হবে, ঠিক আছে। ও আমাকে যখন 2:30 বাজে গেছি না, 3টার সময় আমাকে ও পুকুর ঘাটে নিয়ে গেছে। 3টা বাজে পুকুর ঘাটে নিয়ে গিয়ে পরে বলতেছে, পুকুর ঘাট থেকে বাসায় এনে বলতেছে ও ঘুরে চলে যাও। তো আমি ও ঘুরে চলে যাব, ওর সাথে প্রতিবাদ করার মতো মানে মন মানসিকতা আমার নাই এবং সাহসও নেই। পরে আমি ও ঘুরে চলে গেছি। ওই ঘুরে চলে গিয়ে আমার শাশুড়ি মানে দরজা ধাক্কাইতেছি, দরজা খুলতেছে না। তো আমি চুপচাপ করে মানে এই যে ওটাতে বসে আছি। পরে নামাজের জন্য লোক যেতেছে, দেখতেছে আমাকে, আমার নিজের একটা খারাপ লাগতেছে যে আমি এখানে বসা, মানে মানুষে কি ভাববে। হ্যাঁ, পরে বলতেছি মা একটু দরজাটা খুলেন না, আজান দিয়ে দিতেছে, একটু দরজাটা খোলেন, নামাজ পড়বেন না। পরে দরজা খুলছে, খোলার পরে কয় তুমি এত সকালে আইসো? সকালে আসছো এটা বল না, কয় তুমি কি আইসা পড়ছো কেন? পরে আমি যাইয়া ওই আমার জালের খাটেই আমি শুইয়া ঘুমাইতেছি, ঠিক আছে না, কাজকর্ম করছি সকালবেলা, যা যা কাজ থাকে। যৌথ পরিবার ছিল, মানে সবাই মিলে একসঙ্গে থাকতো? হ্যাঁ, মানে আমার বড় যা, যে যার কথা বলতেছি, ও যা সিলেট ছিল, এমনি বেড়াতে আসছে, দেবর আসছে শুনে আসছে, আর যৌথ পরিবারই মানে ছিল। তো এখন সকালবেলা যা যা কাজ করার কাজ করতেছি। ও 10টা বাজে ঘুম থেকে উঠে আসছে। হ্যাঁ, 10টা বাজে এসে ওর মতো গোসল টোসল সেরে মানে ওর মতো ও আছে, ঠিক আছে। তো আমার আর খবর নেই। ও সকালবেলা আবার পাশের গ্রামে মানে বিশাল বড় হাট, ওখানে চলে গেছে। ওখান থেকে রাতে মানে দুপুর 3টা-3:30টার দিকে আসছে। হ্যাঁ, সকালের মানে ভাত খেয়ে চলে গেছে। তো এখন দুপুরে কোথায় খাবে? আমি তো খাই না, মানে সকালেও খাই না। ও আমাকে বলে নাই যে ও নাস্তা খাইছো বা খাবে কিনা, ও আমার সাথে দেখাই করে না। তো আমার এমন ওরা দেখে খিদাও নাই। পরে আমি দুপুর 2:30-3:30 বেজে গেছে, তাও আসে না। আমি অপেক্ষা করতেছি যে ও আসবে, কখন খাবে। হ্যাঁ, তো আসছে, এসে আমার শ্বশুরের রুমে, শ্বশুরের খাটে মানে ঘুমিয়ে গেছে। এরকম করে হ্যাঁ গেল 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে আস্তে আস্তে একটু ফ্রি হওয়ার চেষ্টা করতেছি যে ওর সাথে আমার মানে আমি যে হাহাকার করছি ওকে ছাড়া, মানে ওর অ্যাবসেন্টে যে আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা আমি তো জানি। আমাকে ছাড়া তোর আপনার বলতে গেলে ভালো লাগার পুরুষ বলতে গেলে জীবনে প্রথম ওই, এর আগে আমি এর আগে মানে ছেলেরা মানে ছেলে একটা মেয়ের জীবনে আসে সেগুলো আমি কিছুই জানি না। আচ্ছা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, তারপরে আমি ওকে মানে এটা বলি ওটা বলি, হ্যাঁ ও হ্যাঁ মানে এটাই আমার সাথে এরকম। আপনি যেটা বুঝতে পারছেন, আপনি একটা বুঝতেছেন যে ওকে আপনি যেভাবে চাচ্ছেন ও সেরকম না। আপনি ওকে অনেক ভালো আপন করে চাচ্ছেন, কিন্তু ও আলটিমেটলি ওর মধ্যে আপনি নাই, এরকম জিনিসটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে ও কি করলো মানে হা হু হা এইভাবেই কথা বলে। আর ও আমার জন্য কিছু গুল্ট আনছে, ওই গুল্টগুলো ওর মার হাতে দিছে, তো ওর মা আমাকে দেয় না। তো বলতেছে আমি তোমার জন্য কিছু গুল্ট নিয়ে আসছি, এটা আম্মার কাছে দিছি, তো আম্মা তো এখন একটু ব্যস্ত, পরে দিবে। তো আমি সমস্যা না, আমার গুল্ট চাই না, আমি চাই তোমাকে, মানে তুমি আসছো সেটা আমার জন্য মানে সম্পূর্ণ চাওয়া পাওয়া। আমি গুল্ট দিয়ে কি করবো? আগের গুলটুই তো পড়ি না। তো তারপরে দেখি যে ও ইমোশনাল হয়ে আমাকে একটা কিছু বলে না। আমি অনেকটা বোকা ছিলাম, এখনো ওরকম বোকাই, সরল মনের মানুষ আমি। তারপরে কি করলো, ও আমাকে মানে বাড়িতে কাজ করতেছে, ওদের কিছু ফর্মালিটি কাজ ছিল, মেরামতের বিল্ডিং এর বাউন্ডারির, ওগুলা কাজ টাজ করতেছে। তো আমার পাশের গ্রামে লোক আইনা মানে এই টাঙ্কি, তারপরে ওয়াশরুম, কিচেন এগুলা মানে তৈরি করতেছে ঘরের বাউন্ডারি। তো ওদের সামনে মানে সারা দিন আমি কাজ করতেছি। সকাল মানে 3টা বাজে প্রতিদিন কন্টিনিউ, মানে ঘড়ির বেল দিয়ে আমাকে 3টা বাজে উঠায় পুকুর ঘাটে নিয়ে ওখান থেকে এনে তারপর এই কাজ করাবে। হ্যাঁ, সকাল মানে রাত 3টা থেকে আবার 12টা 1টা বেজে যায়, 1:30টা বেজে যায়। আমি ওর সাথে রাত্রে মানে আধা ঘন্টা 20 মিনিট সময় পাই। হ্যাঁ, তখন ও কি করে সারাদিন কাজ করে, তো ওই ছেলেরা দেখতেছে, মানে মিস্ত্রি ছেলেরা প্রায় 7 জন ছেলে, ওরা দেখতেছে। আবার ওর আমার রিলেটিভের মধ্যে পড়ে ওরা। আচ্ছা, হ্যাঁ, আমার এক কাজিনের মানে দেবর বাসুর ওরা। তো এখন ওরা কি করছে যে সবাই ভাবতেছে যে এই কি এমন একটা সুন্দর, মানে আমি সুন্দর কিনা জানি না, ওরা যেটা বলছে এমন একটা সুন্দর বউ রাইখা, মানে ও সারাদিন কোথায় থাকে আর বউরে 1 সেকেন্ডও সময় দেয় না, ওরা বলা বলি করে, ঠিক আছে। তো একদিন করছে কি,
আমার এমন মানে মাথা ব্যথা, বমির বেগ, আমি রান্না করতেছি, এখন পড়ে গেছি, এই বটি দিয়ে মাছও কাটতেছি, রান্নাও করতেছি, ঠাস করে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছি এখানে। কারণ আজকে 20-25 দিন ধরে কোনো ঘুম নেই আমার, খাবার দাবার নেই। আমি মানে আলটিমেটলি ও টেনশন। হ্যাঁ, আমি 10-12 দিন হয়েছে আমি কোনো খাবারই খাই নাই, ঠিক আছে, কোনো পানিও আমার পিপাসা পায় নাই ওকে দেখে। তো আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে হ্যাঁ ওরা হাউ মাউ করে কান্না করতেছে, এই মানে এই আপনাকে বউ পড়ে গেছে। এখন ওরা তো আমার ধরতে পারে না, কারণ ধরলেই সমস্যা যে আরেকবার বউ পাতালগুলো করে আমাকে ঘরে কিভাবে নিবে। হ্যাঁ, হাউ মাউ করে ওরা চিৎকার মানে শুরু করছে, এই আপনাদের বউ পড়ে গেছে। এগুলো পরে শুনছি আমি, যেটা হ্যাঁ আপনাদের বউ পড়ে গেছে। পরে ওই করছে কি, আমাকে আমার হাজব্যান্ড আর কি মানে কোলে করে আমাকে কিচেন থেকে আইনা বেডরুমে শোয়াইছে। পরে আমি ঘুমাই, মানে ঘুম নাকি অজ্ঞান সেটা তো আমি নিজে জানি না। যখন নাকি জেগে গেছি, হ্যাঁ জাগনার পরে আমি বলতেছি আমি এইখানে কেন, রান্না হয়ে গেছে। তখন আমার শাশুড়ি বলতেছে তাই ঢং আর পছন্দ হয় না, তাই ঢং শুরু হয়েছে। বাহিরের থেকে একটা রড এনে আমার হাজবেন্ড, আর কোনো কথা নেই, উত্তম মানে 7টা লেবারের সামনে, বাড়ি ভরা মানুষের সামনে উত্তম রড দিয়ে, আমি মাত্র ঘুম থেকে উঠে খালি বলতেছি আমি এখানে কেন, রান্না শেষ হয়ে গেছে। মানে রড দিয়ে ইচ্ছা মতন করে সমস্ত শরীরে ক্ষত বিক্ষত করে ফেলছে। আমি চিৎকারও করি না যে আমার নিজের প্র্যাকটিসের জন্য এই ফার্স্ট টাইম আমাকে মারতেছে। এবং আমার রিলেটিভ ওদের জন্য মানে ওরা শুনবে। হ্যাঁ, বাড়ি ভর্তি মানুষ আপনার গায়ে হাত তুললো কিভাবে? বাকি সবাই কি কোথায় ছিল? আপনারা খালি এইটাই মানে খেয়াল করবেন যে মানে ও কাজটা কি করতেছে। মানে তারপরে হাত তুললো কেন? হাত তুললো গায়ে মানে শুধুই আমি জানিও না কেন হাত তুললো। মানে আমি বললাম না যে আমি ঘুম থেকে উঠে মানে বলতেছি যে আমি এখানে কেন, রান্না কি শেষ? ঘুম ছিল এটা নাকি মানে সেন্সলেস ছিল? সেন্সলেস হয়ে গেছি। ও যে বললাম যে কিচেনে পড়ে গেছিলাম, আর সবাই বলতেছে যে বটিটার উপরে, ভালো তো পড়ি না, বটিটাও এত বড় ছিল, এক বিশাল বড় বটি ছিল, যে বটিটার উপরে পড়লে তো একদম মানে বুক ছিঁড়ে মানে বটি পিঠ দিয়ে বের হয়ে আসতো। মানে সবাই এটা বলতেছে। তো পরে বলতেছে মানে এইভাবে বাইরে ও মানে ওর সদরে চলে গেছে। আমি উঠে ওর বাড়ি খেয়ে উঠে পরে কিচেনে ও যে ওদের রান্না বান্না করে যে মানে রান্নার হান্ডি পাতিল, তার মধ্যে লেবারদের খাওয়াইছে, এই প্লেট বাড়ি এগুলা মানে আমি মাজতেছি, ঠিক আছে, এগুলো মাজতেছি মেজে, তারপরে বাউন্ডারিতে পানি দিতেছি, পিড়াতে পানি দিতেছি। তারপরে ওই ছেলেরা তাকাইতেছে আর মানে বলতেছে, আরেকটা ছেলে কান্না করতেছে, কয় আমরা আজকে বাড়িতে যাবো, বাড়ি যাইয়া বাবিরে সবকিছু বলবো। পরে যাইয়া ওরা ওদিনকে বলছে আমরা আজকে মানে আজকে কালকে পরশুদিন 3 দিন কাজ করব না, আমরা বাড়িতে যাবো। ঠিক আছে যাও। বাড়িতে গেছে, যাইয়া সাইডে হ্যাঁ মানে আমার বোনকে বলছে, মামাতো বোনকে বলতেছে যে তাড়াতাড়ি আপনার মানে চাচারে যাইয়া, মামারে যাইয়া বলে, গিয়া ফুফারে যাইয়া বলেন যে মেয়েটারে গিয়া নিয়ে আসতো। মেয়েটারে কি নির্যাতন করে আর করছে সেটা আমরা দেখি। ওর হাজবেন্ড না এটা জানোয়ার না কুকুর। কারণ ও মেয়েটা সারা দিন কাজ করে, সারা দিন 3 বেলা আমাদেরকে গরম রান্না করে খাওয়া, সকালে রুটি, দুপুরে ভাত, গরম ভাত রান্না বান্না, আবার রাত্রে গরম রান্না বান্না। হ্যাঁ, মেয়েটা সারা দিন কাজ করে, কিন্তু ওর হাজবেন্ডের চেহারা দেয় না। ওর হাজবেন্ডও আমরা দেখি না কখনো হাজবেন্ডের সামনে ও দাঁড়াই একটা কথা বলতে বা ওর বউর সামনে যাইতে, ওর হাজবেন্ডও দেখি না। তো ওরা করছে কি, বলার পরে আমার মামাতো বোনে আসছে আমাদের বাসায়, আইসা বলতেছে মানে আমার আম্মারে, ফুফুগো মানে যদি রুবিরে বাঁচানোর হয়, মানে এবারকে বাঁচানোর হয় তাহলে তাড়াতাড়ি আপনারা ইয়েতে যান, মানে এবার শ্বশুর বাড়িতে যান, যাইয়া গিয়া নিয়ে আসেন। পরে বলতেছে কি হয়েছে মা? কয় এমন অবস্থা। আমার মামাতো বোনও কান্না করে, কান্না করে। পরে আমার আব্বা গেছে, যাওয়ার পরে আব্বা বলতেছে তোমারে নিতে আসছি। বাবা গেছে? হ্যাঁ। তো আমি বলছি যে এখন কি যাওয়া সম্ভব? যাব না, কারণ এখন কাজকর্ম বাড়িতে আর যাব না, আর ও যদি যায় তাহলে আমি যাব। তো ওকে আপনি কেন বললেন এরকম বাইরে খাওয়ার পরে? ও এরকম মার খাওয়ার পরে মানে আপনি এটা কেন বললেন বাবাকে? আপনার তো চলে আসা উচিত ছিল। ও আমি চলে আসার উচিত, আমি তো ওর বাদ খাইতেছি আর ও তো আসছে, মানে আমার তো ফার্স্ট টাইম মারছে, আমি কিভাবে চলে আসবো? এটা আপনার নিজে থেকে আসছে নাকি পরে আপনাকে বুঝাইছে ও? না, আমার নিজের থেকেই আসছে। হ্যাঁ, ও আমার সাথে তো কথাই বলে নাই, মানে 3 দিন পর্যন্ত কথাই বলে নাই।
আচ্ছা, 3-4 দিন। তারপর পরে ওর আমার সাথে সব সময় রাগের একটা খুব ছিল, কেন ছিল জানি না, কি যৌতুকের জন্যই ছিল নাকি ওকে কোনো কারণে কেউ ঘুরাইয়া রাখছে সেটাও জানি না আদৌ পর্যন্ত। হ্যাঁ, তারপরে ও কি করলো, মানে ওকে যা বলছে, আমার আব্বার সাথে খারাপ ল্যাঙ্গুয়েজ, মানে খুব কড়া মিজাজে বলছে যে না যাওয়া যাবে না, আপনার মেয়েকে নিয়ে যান। তখন আব্বা বলছে জামাই যাবে না, মানে তুমি যাবে, তোমার নিয়ে যাব। মানে আব্বা যে এগুলো শুনছে সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, তো আমাকে নিয়ে যাবে। পরে আমি বলছি যে না আমি যাব না। কয় না তুমি এখানে থাকলে মারা যাবো। আমি কিসের মারা যাব? কয় তোমার এরকম এরকম করে নাই। আমি কই না। কে বলছে আপনাকে? কয় আমরা সব শুনছি। পরে আমি যাই নাই। পরে ওর আবার পরের সপ্তাহে আসছে, আসার পরে গেছি, যাওয়ার পরে আমার মা ঝরায় ধরে কান্না করতেছে, আমার দেখতেছে কোথায় মারছে কোথায় কিসছে। আমি এগুলো তোমরা কোথায় থেকে শুনছো? কয় ওই আপার কথা বলছে যে ও আয়সা সবকিছু বিস্তারিত বলছে। আর তুমি কি নির্যাতন সইতেছো, হ্যাঁ সবই আয়সা বলছে, সবই মিস্ত্রিরা দেখে আয়সা মানে তোমার আপার কাছে বলছে। পরে ও কি করলো, কাজ শেষ, ছুটি আনছে 6 মাসের, ঠিক আছে? তো ও ইন্দোনেশিয়ার মেয়ে ওখানে রেখে আসছে, সেটা তো আমি বাংলাদেশ থেকে জানি না। তো ও ইন্দোনেশিয়ার মেয়ে রেখে আসছে, ওখানে ছুটিটা কাটাবে, ঠিক আছে? তো ও 1.5 মাস ছিল। এর মধ্যে ও আমাকে এইভাবে দেখায়, আমার কাজ শেষ থাকা শেষ, কিবরিয়া ভাই হাতটা এইভাবে এরকম করে, আমার কাজ শেষ থাকা শেষ। তখন আমি বলতেছি তুমি তো 6 মাসের ছুটি নিয়ে আসছো, তো তোমার কাজ শেষ থাকা শেষ মানে অন্তত তুমি তো 6 মাস না থাকো 5 মাস থাকবা। হ্যাঁ, তুমি আমার আর কত মানে কষ্ট দেবে, তোমার ছাড়া আমার আর সম্ভব না থাকা, তুমি আর যেতে পারবা না। হ্যাঁ, পরে ও কোনো পাত্তাই দেয় না। পরে ও কি করলো, মানে কাজ শেষ থাকা শেষ, ও টিকিট মানে ফাইনালি করতেছে। ও কি করলো, মানে চলে যাবে। আমি ওকে কিছুতেই মানে আমার হ্যাঁ ভালোবাসা দিয়ে আপ্যায়ন দিয়ে মানে ওকে কিছুতেই আমি ধরে রাখতেও পারতেছি না। মানে ওর কখনো আমার সাথে 5 মিনিট সময় কাটানোর জন্য ওর সময়ও হয় না। হ্যাঁ, পরে আমি আরেক বিব্রতে পড়ে গেলাম যে এ কি, মানে আমার যেটা ধারণার বাহিরে হয়ে যাচ্ছে, এটা এই কি আমার লাইফটা, মানে এরকম কেন? আমার ফিউচার তো এইভাবে গড়ার কথা ছিল না, অন্যরকম ভাবে আমি গড়ার ইচ্ছে ছিল। তারপরে ও কি করলো, মানে টিকিট মিকেট ওকে করতেছে। এর মধ্যে আমার 10 দিন বা মানে 8 দিনে আমার সাথে ছিল, আর বাকি সময়টা ওর কলেজ গেট ওর মামানির সাথে ছিল, ঠিক আছে? পরে ও সৌদি থেকে আসার সময় মানে সিডি ক্যামেরা নিয়ে আসছে, মানে সিটি নিয়ে আসছে, মানে আগে যে সিডি ভিডিও ক্যাসেট দেখতো না, বড় ক্যাসেট গুলা, ওই ভিডিও নিয়ে আসছে, মানে কি কি হাবিজাবি ওগুলো নিয়ে আসছে যে মানুষের যে ছবি দেখতে পারে, ওগুলা নিয়ে ওর কিছু ছবি নিয়ে আসছে। ওর মামানির বাসায় ও এগুলা 1 সপ্তাহ নিয়ে দেখছে, ঠিক আছে? এই নেগেটিভ শব্দগুলো মিউট করবেন। হ্যাঁ, তো পরে এগুলা ওখানে সময় কাটার আমাকে এসে সেই মানে মিজাজ দেখায়, পাও টিপায় প্রতিটা রাত, যেটা ভুলে গেছি বলতে, যেদিন আসছে ওদিনকে আমার হ্যাঁ মানে 3:30টায় তো আমাকে মানে 3টায় তো আমাকে বের করে দিছে, আর আড়াইটার সময় গেছে, আধা ঘন্টার মধ্যে আমার পায়ে টিপাইছে প্রায় 25 মিনিটের মতো, পা টিপায় ও ঘুমিয়ে যায়। পরে যাক মানে যে হলো, তো এরকম করে প্রতিদিন 1.5 মাস আমাকে পায়ে টিপাইছে। ওর সাথে মানে যেই সময়টা কাটাই, রাত 12টায় 1টায় যাইয়া যে সময়টা কাটাই, মানে ওর মায় দিনের বেলা সারাদিন ব্যস্ত রাখে কাজ দিয়ে, আর ও রাতের বেলায় মানে ওর মায় রাত 12টা পর্যন্ত আমাকে কাজ দিয়ে ব্যস্ত রাখে, আর ও আমাকে যে সময়টা যাবে ও করে পাও টিপাবে। তো আস্তে আস্তে পাও টিপি, মানে এরকম করে পাও টিপি ও ঘুমায় যায়, আর সারা রাত্র ওর পায়ের নিচে যেটুকু সময় পাই পায়ের নিচে পড়ে পড়ে কান্না করি। তো আমার দাদি শাশুড়িরা পাশের ঘর থেকে আসে, হ্যাঁ ওকে বলে, এই তুই কি মরে গেছস? আমরা পাশের ঘর থেকে ঘুম ভাঙ্গা এসে পড়ছি, আর তোর বউ এইভাবে কাঁদতেছে, তোর খবর নাই? হ্যাঁ, টিনের মধ্যে এসে বাইরে বাড়ি করে। তো পরে হ্যাঁ কি হয়েছে, তুই মরে গেছস? তোর বউ তোর ঘরের মধ্যে কান্না করে, আমরা পাশের ঘর থেকে ঘুম ভাঙে এসে পড়ি, আর তোর খবর নাই? হ্যাঁ, তো আমি জীবন দিয়ে কান্না করলাম, জীবন দিয়ে মানে কাজ করলাম, ভালোবাসলাম, কিন্তু তার বিনিময়ে আদৌ পর্যন্ত কিছু পাইনি। তো এরপরে কি করলো, ও চলে যাবে। পরে সিডি কয় আমার মামা মানে মামানির বাসায়, তো মামানির বাসায় ওখানে নিয়ে রাখছে। ওরা বলতেছে যে তোর মামানির বাসায় কেন? কয় আমি আনছি মামানির জন্য সিডি। পরে ও কি করলো, মানে এরকম করে মানে ছুটির সময় হয়ে আসছে, ও সিডি মিডি মামের কাছে দিয়ে ও
আইসা পড়বে, ওর বাড়িতে একটা সিনকেট হইতেছে, ওরে এর মধ্যে আমাকেও ঢাকা নিয়ে আসবে না, কারণ আমি বিদেশ যাইতে নিষেধ করতেছে, আমাকেও ঢাকা নিয়ে আসবে না। তারপরেও আবার কেন যে মত পাল্টাইছে, ঢাকা মানে নিয়ে আসছে। আনার পরে আমি যেদিন ওর ফ্লাইট, ওদিনকে সকালবেলায় আমাকে কাপড় আয়রন করতে দিছে। তো আমার তো এখন কাপড় আয়রন করার মন মানসিকতা না, ওকে কিভাবে ধরে রাখবো, ওর ফ্লাইটটা আমি কিভাবে মিস করবো, আমার কল্পনা হচ্ছে ওইটা, ঠিক আছে। তো ও কি করছে, মানে ওর শার্ট মানে পুড়ে ফেলছি, শার্ট পরে ফেলছি। তো আমি ওর বোনকে বলতেছি, দেখেন না আপু, আমাকে মানে এটা দেওয়া কি ঠিক হয়েছে, মানে ওর শার্টগুলো তো ওখানে যাই আয়রন করতে পারতো, বা আমার এখন মন মানসিকতা ভালো না, এখন ওর কাপড়টা যে পুড়ে গেছে, ও আমার এসে ঠাস করে গালে একটা বসাই দিছে। মানে কথায় কথায় গায়ে হাত তুলতো? হ্যাঁ, একদম কথায় কথায় মারতো, গায়ে মানে হাত বসা দিছে, মানে চলে যাবে, এই যে এখন এই শার্টটা আয়রন হলে পরে মানে খাবার দাবার সবকিছু শেষ, চলে যাবে এখন, ঠিক আছে। তো গালে বসা দিছে। পরে আমি বলতেছি যে এখনো কি এটা মানে দরকার ছিল? হ্যাঁ। পরে ওর বোন কয় যে তোর কি মানে এটা উচিত হয়েছে? পরে ও আমাকে এয়ারপোর্ট নেবে না, ঘর একটা রুমের মধ্যে একটা বেডরুমে আটকায় পিছন দিয়ে সিটকানি লাগাইয়া ওই এয়ারপোর্ট চলে গেছে। আমি মা উপরে কান্না করতেছি যে আমি 1 সেকেন্ড শুধু কথা বলছি, মানে এভাবে কান্না করতেছি, বলতেছি। পরে ওরা আমার মায়ের সিটকানি খুলে দিছে মতন ও তো এয়ারপোর্টে চলে গেছে। আমি মেন গেট আবার লক করে রাখছি বাহির দিয়ে, যাতে যেতে না পারে। হ্যাঁ, না যেতে পারে। আমি করছি কি বেলকনি দিয়ে লাফ দিছি, বেলকনি দিয়ে লাফ দিয়ে একদম গ্যারেজে পড়ে গেছি, গ্যারেজে পড়ে গেছি, যে যাতে আমি ওর কাছে চলে যাব, মানে এয়ারপোর্টে চলে আসবো, মানে চলে যাবেন ওর সাথে। হ্যাঁ। পরে কি করলো, মানে আমার মায় মানে হাউমাউ করে কান্না করে, পরে আমার মায় আমাকে জড়ায় ধরে নিয়ে এই 4 তলার উপরে উঠাইছে। পরে আমি তো মানে পরেও দেখেন মরি নাই, গ্যারেজে পড়ে গেছে, তারপরেও মরি নাই। মানে আল্লাহ যদি তখন আমাকে মৃত্যু দিত, আমার জীবনের লাইফের মানে অনেকটি করুণ কাহিনী আমি হয়তো আর ঘটতো না। তারপরে ও চলে গেছে, চলে যাওয়ার পরে আর কোনো চিঠিপত্র নাই, কিছু নাই। ওর বোনকে বলে গেছে যে আমি যাওয়ার পরে ওদের বাড়িতে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন ওর বড় বোনকে বলতেছি, যেটা এয়ারপোর্টে আছে, উত্তরাতে থাকে, ওকে বলতেছি যে আপা এই কাজ করে গেছে, এখন আমি আপনাদের বাইরে বউ থাকবো কিনা, হ্যাঁ, বা কি করব সেটা আমি ডিসিশন নিব। আমি বাড়িতে যাই, আমার অভিভাবকের সাথে আমি ডিসিশন নিব আমি কি করব। পরে বলল, এই আমি এখন ফাইনালি সব শুনতেছি, ঠিক আছে। এই আমার ননাসে বলতেছে যে বাইরবো, আমি তোর অ্যাবসেনে আমি ওকে বলছি যে তোর এই বউ মানে যেই ধরনের কাজ তুই করছস, তোর এই বউ মানে হয়তো টিকবে কিনা দেখিস। কয় বউ যাবো কোথায়? ওই যে মামির সাথে চলাফেরা করে, আবার মামির না আমার ননাসের জামার যেদিনকে ফ্লাইট থাকে, নাইট ডিউটি থাকে, ওদিনকে বোনের বাসায় না মামির মানে এক রুমে থাকে। তো এগুলা আমার ননাসে দেখে তো ওকে শাসন করছে, বলছে যে এই অবস্থা, তুই মানে তোর বউ মানে দেখ হাতে ঠেললে মানে লক্ষ্মী ফালাস না। তো বলছে বউ যাবো কোথায়? মামি চলে যাবে, বউ যাবে না। এইটা আমার একটা ননাসে আমার কাছে বলছে, বাইর বউ, আমি আমার বাইরে অনেক বুঝাইছি, অনেক বলছি, আমার বাইর বউ বলছে, বাইরে বলছে বউ যাবে কোথায়, বউ থাকবে, মানে মামি চলে যাবে। তো এখন তোমার ডিসিশন। কারণ ও তো জানে, ওর বাইরের চালচলনটি তো জানে, সেজন্য আমার উপরে ডিসিশন দিয়ে দিছে। তারপরে আমি ঢাকা থেকে কুমিল্লা চলে গেলাম, যাওয়ার পরে তাদের বাড়ি থেকে আমি এরকম একটা মানে শক্ত হইতেছি, ঘৃণায় মানে আমি কেমন যে হয়ে যাইতেছি এখন। তো পরে আমি আমাদের বাড়িতে গেছি, আমার শ্বশুর বলে যে যাওয়া যাবে না। আমি যাওয়া যাবে কিনা না যাওয়া যাবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার ছেলের ভাত আমি খাবো কিনা সেটা আমার ইচ্ছে, আমি আপনাদের এখন কেউ না। যদি আমাকে দরজা আটকাইয়া যখন তারা ফ্লাইট করে মানে চলে যেতে পারছে, তাহলে ওর আর আমার কি দরকার? হ্যাঁ। পরে আমাদের বাড়িতে আসছি, আসার পরে আমার মাকে বললাম, মানে আমার বাবা মার একসাথে বসাইয়া বললাম যে দেখো তোমরা একটা ডিসিশন নাও, কারণ এই ছেলে দিয়ে আমার লাইফ যাবে না, এই ছেলে দিয়ে আমার সংসার হবে না। কারণ আপনি বললেন হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা হয়নি, এখনই আমার একটা ফাইনাল ডিসিশন যাওয়ার একটা সময়। তো আমার মায় বলতেছে যে পরে নিয়ে আবার আফসোস করো। ওই কথাটা আমার আদৌ পর্যন্ত আমি ধরে রাখছি, যে আমার যে কখনো আফসোস করতে না হয় যে আমি কেন আগের স্বামীর ভাত খাইলাম না, ঠিক আছে, ওইটা মাথায় রেখেছেন। হ্যাঁ, আমার বাবা পছন্দ করে বিয়ে দিছে, আর আমার মার এই কথাটা আমি মনে রাখলাম, কারণ আমার কষ্টটা কিন্তু কেউ দেখলো না,
হ্যাঁ, আমার মাকে আমি বললাম যে এই ছেলে দিয়ে আমার সম্ভব না সংসার করা, আমার এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, তোমরা ডিসাইড করো। তখন আমার মা প্রশ্ন করলো যে মা আবার নি কখনো আফসোস করো? হ্যাঁ, তখনই বলছি যে আলহামদুলিল্লাহ আর কখনো আফসোস করবো না, আমি তোমার কথাটা মাথায় রাখবো। হ্যাঁ, পরে আস্তে 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 আমার মেন্টালি অন্যরকম হয়ে যাচ্ছে, মানে আমি কষ্টে ওর জিদগুলা, তখন আমি এরকম ভাবে আবার বুদ্ধি নিছি যে আমি যদি অন্য ছেলের সংসারে চলে যাই তাহলে তো ওর প্রতিশোধগুলো আমার আর নেওয়া হবে না। তো আমি ওর সংসারে থেকে থেকে আমি ওর পাল্টা জবাবগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। পরে আমি কি করলাম, মানে আর এগুলা মাথার থেকে জেরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি একদিন আমার একটা খারাপ সিচুয়েশন তৈরি করতে চাইছে আমার শাশুড়ি, তো এটা আমার ননাসকে আমি ফেস করছি, ঢাকা আসছি, এসে ওকে অনলাইনে আমি এই যে টিএনটি লাইন থেকে ফোন দিছি, ফোন দিয়ে ওকে জানাইছি, জানানোর পরে বলছে যে আমি 1 সপ্তাহের মধ্যে আসতেছি, তুমি তোমাদের বাড়িতে চলে যাও। তো আমি আমাদের বাড়িতে চলে যাবো কেন, তুমি তো আমার বলছো যে তোমার মার পা ধুয়ে পা টিপে খেতে হবে, তো তুমি এইভাবে তুমি যদি কাউকে লেলিয়ে দিয়ে রাখো, তোমার মাকে বলে এই অধিকার দিয়ে রাখছো, তোমার মা এই, তাইলে আমি এইভাবেই তোমরা এইভাবে চাইলে আমি এইভাবেই খাবো। কয় না, তুমি তোমাদের বাড়িতে যাও, আমি আসতেছি। পরে আসছে মানে 10 মাস পরে আর কি, মানে 3 মাস পরে এই ঘটনা মানে ঘটাইতে চাইছে, 10 মাস পরে মানে 10 মাসের মধ্যে চলে আসছে। আসার পরে এই একই কাহিনী। আমার মেন হচ্ছে বাচ্চা হয়নি, তো আমার বাচ্চা নেওয়ার আগ্রহটা ওকে দেখাচ্ছি, ও বাচ্চা নিবে না, ঠিক আছে। 10 মাস পরে যখন আসছে বাচ্চা নিবে না, আমি লুকাইয়া ওষুধ খেয়ে বাচ্চা কনসিভ করছি। এই বাচ্চাকে নষ্ট করার জন্য অনেকটাও চাইছে। ওর মামির সাথে এমনভাবে রিলেশনে জড়ায় গেছে, ও কিছুতেই আমার কাছে ফিরে আসবে না, ঠিক আছে। এগুলো আর কেউ জানতো না আপনি ছাড়া? হ্যাঁ, সবাই জানতো, ওর অভিভাবকরা সবাই জানতো। তো মামা ছিল না? হ্যাঁ, এটা নিয়ে অনেক মামলাও হয়ে গেছে। মামলা বলতে কে মামলা করছে? ওর মামা ওকে মারার জন্য মানে গ্রামে নিয়ে একদম 4 দিন পর্যন্ত ঘুম করে 50,000 টাকা দা গুন্ডাও ভাড়া করে নিয়ে গেছে ওকে মারার জন্য। তারপরে ওখান থেকে মানে বের হওয়াটা। মামিকে ডিভোর্স দেয়নি কেন? হ্যাঁ, মামির ক্লাস 10-এ পড়ে বাচ্চা, তখন আমার বয়সী মামি, এই জন্য ডিভোর্স দেওয়া যাবে না। মামিকে ডিভোর্স দিলে মানে ওরা চাইছে মামায় যে তোর ঢাকার জমি আমার নামে লিখে দিবি, আমার ওয়াইফের নামে লিখে দিবি, নাইলে ইয়ে করবি। তারপর আপনি যখন জানলেন আপনি তখন কি করলেন? আমি তখন মানে হতাশ, আমার কাহিনী তো হওয়া শুরু হচ্ছে, মানে হতাশ। কি করলেন আপনি? হতাশের মধ্যে আমরাও হতাশ আর কি আপনার অ্যাক্টিভিটিস দেখে। হ্যাঁ, বলেন। মানে হতাশ যে এই অবস্থা, মানে ওখান থেকে বের হওয়া যাবে না। তখন আমার বাচ্চা কনসিভ করার পরে আমার সাথে ও কোনো যোগাযোগ নাই, আমাদের বাড়িতে আসে না, আমার বাড়িতে রাখছে সবসময়। বেশিরভাগ আমাদের ও বাংলাদেশে থেকে আমাদের বাড়িতে রাখতো, আর বিদেশ থাকাকালীনে ওর মার সেবা আমার করাইতো। তো এখন বাংলাদেশে এসে ওর মামিরে নিয়ে সারা দিন রাত 24 ঘন্টা সময় কাটা, ওর মামিরে নিয়ে 7টার মধ্যে একদিন আমার কাছে আসে, আইসা মানে খুব ব্যস্ততা, হ্যাঁ, আর ওর মামির কাছে থাকে। এরকম করতে করে বাচ্চা ডেলিভারি হয়েছে সিজারে, ঠিক আছে। সিজারে হয়েছে আজকে মানে 3 দিন না, আজকে 2 দিন, মানে হসপিটালে শুধু আমার মা আর আমি তো সিজারের মধ্যে এখানে আমার সেলান চলতেছে, আর আমার বেবিটারে দেখার মতো শুধু আমার মা। তো আমার মায়ও এখানের কালচার কিছু বুঝতেছে না। তো ও কি করলো, মানে আজকে রাত্রে মামির কাছে চলে গেছে, আমাদেরকে হসপিটালে রেখে মামির কাছে চলে গেছে। তো গেছে এই আজকের সন্ধ্যায় গেছে, আজকের রাত্রে ছিল, কালকের সারাটা দিন ছিল, এই রাত্রে 11:30 বাজে আসছে হসপিটালে। পরে আমি ওখানে সিজার অবস্থায় আমার খুব রাগ উঠে গেছে। পরে আমি এভাবে বলছি যে তোর ওখানে মানে মামির কাছে কেন গেছো, মামির কাছে কেন, মানে আমি যে একটা হসপিটালে সিজারের একটা ব্যক্তি, আমার মা এখানে কিছু কালচার বুঝতেছে না, তো এখানে কেন, এইভাবে কেন হইতেছে, আর কত কষ্ট আমি পাবো, আর কত কষ্ট আমাকে দেওয়া হবে। হ্যাঁ, পরে ও বের হয়ে গেছে, আবার বের হয়ে গিয়ে ওর বোনের বাসায় ঘুমাইতেছে। হ্যাঁ, পরে ফোন দিতেছি বাসায়, নার্সেরাও ফোন দিতেছে, আপনার ওয়াইফের এটা লাগবে, আপনি আসেন। পরে আমার ভাগ্নাকে পাঠাইছি, ঠিক আছে। পরে যখন আমাকে রিলিজ দিবে তো ওদিন আসছে, মানে 4:30টার দিকে, মানে ওদিনকে আসছে আমার রিলিজ নিয়ে যাবে। তো আসার পরে যাক বেবিটারে দিন চলে যাচ্ছে এমন করে 7 মাস পারি দিলাম, ঠিক আছে। 7 মাস আমার বাবার কাছেই ছিল। আপনার ফার্স্ট বেবি হওয়ার পরে? হ্যাঁ, ফার্স্ট বেবি হওয়ার পরে ও কখনো মানে ওকে এক গোছ কাপড় কিনে দিয়ে দেখায় নাই যে আমার বেবিটা। আপনার ফার্স্ট বেবিটা কত সালে হয়েছে? 98-তে। তো পরে যাইয়া ও কি করলো, মানে এই আজকে মানে এমন উদাসী,
আমার বাড়িতে মানে আসছে, আয়সা বলতেছে যে তুমি কি চলে যাবে? কয় না, আমি 3-4 দিন থাকবো। আমার যে কি খুশি, কি আনন্দ। আর আমার ভাবিও আমাদের বাড়িতে, আমার মা ঢাকা সিফাইবাগে, ঠিক আছে। তো ভাবি বলতেছে এই আমি যখন সকালবেলা উঠে গেছি, তো ভাবি বলতেছে তোমার এখানে উঠে আসতে হবে না, তুমি যাও, রুমে যাও। আমি কোনো আমি ব্রেকফাস্ট বানাবো, মানে আমি চাই ভাবিকে কষ্ট দিব না আমার হাজব্যান্ডের জন্য, ঠিক আছে। তো আমি ব্রেকফাস্ট বানাতে আসছি, ভাবি আমাকে জোর করে পাঠা দিছে, কয় আমি কি এই 2-3 জনের ব্রেকফাস্ট আমি বানাতে পারবো না, তুমি যাও। যায়া আমি গিয়ে মানে ঘরে গেছি, দেখি ও রেডি হইতেছে। আমি তুমি কোথায় যাচ্ছ? তুমি বল যাবে না, ভাবি ব্রেকফাস্ট বানাইতেছে। কয় আমার মনে হয়েছে চলে যাব। তখন আমার মাইন্ডে বলছে কি মনে হয়েছে চলে যাবে, 3-4 দিন থাকবে। ও করছে কি প্যান্ট শার্ট পরে বের হয়ে যাইতেছে। আমি করছি কি এই অবস্থায়, আমি যে ও যেখানে যায় ওর সাথে সাথে আমি চলে যাব, ঠিক আছে। কারণ ও তো আমার সবসময় এরকম জ্বালাইতেছে, আমি চলে যাব আমার মেয়েটারে নিয়ে। আমি একদম মানে ওর পিছনে আমি পানি ভেঙে এই পর্যন্ত, পানি কোমর পর্যন্ত পানি ভেঙে আমি অন্য রাস্তা দিয়ে চলে গেছি, ঠিক আছে। চলে গিয়ে স্টেশনে যখন গেছি, ওর একটা রিক্সাতে উঠছে, আমি করছি কি ফিরতে আরেকটা রিক্সাতে উঠছি। রিক্সাতে উঠতে তখন রিক্সাওয়ালার বলতেছি ভাই ও রিক্সাটা ফলো করে করে যাবেন, ঠিক আছে। তারপরে ওই রিক্সাটা ফলো করে করে যাইয়া মানে একবার বাস স্ট্যান্ড, একবার লজঘাট, একবার বাস স্ট্যান্ড, একবার লজঘাট, এমন করে করে ওইখানেই 120 টাকা ভাড়া চলে আসছে, 5 টাকার ভাড়ার মধ্যে, ঠিক আছে। মানে দূরত্ব 5 টাকার ভাড়া, তো 120 টাকা চলে আসছে। পরে করছে কি ও একটা মানে লজঘাটে একটা গাছের নিচে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমি রিক্সাতে নেমে দাঁড়াইছি, দাঁড়াই এসে ওর বাচ্চাটা আমি ওর কোলে দিছি। আমি কি ধরো যেখানে যাবে আমারে না নিয়ে যাও, তোমার বাচ্চা নিয়ে যাও। ও করছে কি ড্রিম দিয়া বাচ্চাটা কোলে না নিয়ে ও আমার হাত থেকে নিয়ে ড্রিম দিয়া নিচে ফেলে দিল বাচ্চাটা। আমি দৌড়াই আমার মেয়েরে আমি কোলে নিয়ে কান্না করতেছি, ঠিক আছে, কান্না করতেছি। কান্না করে পরে ও কি করলো, মানে বাস স্ট্যান্ডে আসছে, আবার আমি বাস স্ট্যান্ডে আসছি। বাস স্ট্যান্ডে আসছে পরে ও আমি চলতি গাড়িতে মানে ও লাফ দিয়ে উঠে গেছে। আমিও করছি কি গেছি উঠতে, ও আমার লাথি দিয়ে বুকের মধ্যে বাচ্চা সরকার আমাকে সরকার একদম ফেলে দিছে। আশেপাশের লোকজন, বাসের লোকজন কি করছে? হ্যাঁ, সবাই একসাথে জড়ো হয়েছে, মানে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে আমি তো একদম মানে চিৎকার শুয়ে আছি, পরে কান্না করতেছি। সবাই আসছে, কন্ট্রাক্টদার মানে বাস স্ট্যান্ডের যারা মানে ঘাট, ওরা আসছে, এসে বলছে ওকে, আমি আমার হাজব্যান্ড। হ্যাঁ, পরে বলতেছে তুমি কিছু মানে অর্ডার করো, খালি ওরে মানে এখানেও যেতে পারে নাই বাস, আর বাস যেখানে যাক ওরে আমরা ধরে নিয়ে আসবো। তারপর আমি এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের বিষয়। কিন্তু আমি কেন এটা বললাম তখন, কেন মানে আপনার কাছে বলি না যে ওকে ধরেন, আমি এখন এগুলো ফিল করি যে কেন বললাম না। আর এই মুখ দেখাতে আর বাড়িতে যাব না, ঠিক আছে। আমার বাপের বাড়িতে কাজের লোক দিয়ে কাজ করে, আমার ভাই তো মেজর, ওনার ব্যাগ টানার জন্য মানে আর্মির থেকে লোক দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি গেছি একটা কাজ খুঁজতে। তো এখন আমি এতটা কিছু চিনি না আমাদের সদরের মধ্যে, ঠিক আছে। তো আমি করছি কি আমার রিলেটিভের মানে সম্পর্কে মানে কাকার তো যারা তো বোন হয়, ওদের বাড়িতে গেছি। ওরা আমাকে তেমন একটা চিনে না। তো আমি যে স্কুলে পড়াশোনা করছি, তো ওই আফুর মেয়েরাও ওই স্কুলে পড়াশোনা করছে, ওই খাতিরে আমার দেখে ফেলছে, ঠিক আছে, আফুর মেয়ে। তো আমি বলতেছি আপনাদের বাসায় কি কাজ আছে? কয় না, আমাদের তো কাজের লোক নাই। আমি আপনাদের যদি কাজের লোক থাকে তাহলে আমাকে শুধু ভাত দিলেই হবে, আমার বাচ্চাটারে মানে খাবার দিলেই হবে, আমারে দিতে হবে না, আমি অনেক পরিশ্রম করব। হ্যাঁ, আপনাদের এখানে মানে আমার রিলেটিভ কিন্তু তারা, যে আপনাদের এখানে আমার খালি একটু ঠাই দিবেন, আমি না খেয়েও কাজ করব, আমার বাচ্চাটারে শুধু খাবার দিলে হবে, ঠিক আছে। এরকম করে করে পরে ওরা বললো কি কয় না, মানে আমাদের এখানে কোনো কাজের লোক নাই, অন্য জায়গায় চলে যাও। এমন করে 8-10টা বাড়িতে আমি কাজ খুঁজলাম, ঠিক আছে। কাজ খুঁজে কোথাও কেউ কাজের লোক রাখে না। আর তখন আমি ইয়াং একটা মেয়ে। আপনি কাজের লোক খুঁজতেছিলেন কেন? আপনার বাড়িতে কি টাকার অভাব আছে? আপনাকে না না, আমি আর বাড়িতে যাবই না। কেন যাবেন না? আর ফিরে যাব না বাড়িতে। মানে আমার হাজবেন্ডের যদি আমাকে এরকম করে, হাজবেন্ডের সাথে না যাবো, আপনি আপনার নিজের বাবার বাড়িতে যাচ্ছিলেন না কেন? না, যাচ্ছি না, আর যাবো না, মানে আর ইচ্ছে কেন যে করতেছে না। কেন করতেছে না? মানে ওর যেহেতু ও আমার ত্যাগ দিতেছে, তাহলে আমি সবই ত্যাগ দিয়ে মানে আমার মেয়েটার নিয়ে আমি শুধু একা বাঁচবো, এরকম আমার। কত সালের গল্প এটা? এটা মানে 98 লাস্টে। বাবা বেঁচে ছিল তখন? হ্যাঁ, বাবা বেঁচে ছিল। তো তখন আমি করছি কি, আমার আর সবার বাড়িতে খুঁজে খুঁজে আর কি করব, মানে একদম বিকেল হয়ে আসছে। পরে আমার খালাতো ভাইয়ের দোকানে গেছি, মতন আমার খালাতো ভাই আমার গেটার শটার দেখে একদম মানে চিৎকার দিয়ে উঠছে। আপনার ভাই তখন আর্মিতে? হ্যাঁ, মানে তখনও আর্মিতে রিটায়ার্ড হয়েছে আজকে 4-5 বছর। ভাই জানতো তখন এগুলো হচ্ছে আপনার সঙ্গে? না। তো পরে কি করছে, মানে আমার খালাতো ভাই দেখে হাউমাউ করে কান্না করে পরে হোটেল থেকে মানে ভাত নিয়ে আসছে, আইনা বলতেছে বোন আগে তুমি খাও। আমি কই না ভাই, আমার খাবার দাবার চলে না, আমি কান্না করতেছি আর এই কথাগুলো বলছি। বলার পরে আমার খালাতো ভাই শুনে পরে আমার খাবার দিয়ে আমার মেয়েরে মানে খাবার টাবার আইনা দিয়ে। আচ্ছা, আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই এতক্ষণ শুনে, কারণ আমার নিজের অস্থির লাগতেছে এই গল্পটা শুনতে। হ্যাঁ, কেন লাগতেছে আমি বলি।
কারণ আপনি তো মানুষকে বলার জন্য আসছেন, নিজেকে হালকা করার জন্য আসছেন। একটা মানুষ জেনে শুনে, ধরেন আপনাকে নখে যদি আমি আলপিন দিয়ে গুঁতা দিই, আপনি কি করবেন? নখটা সরাই নেবেন না? খুব যদি ভালো মানুষ হন, বিনয়ী মানুষ হন, নখটা সরাই নেবেন, কিছু বলতে পারতেছেন না। হ্যাঁ, সিচুয়েশন আমি যেটা বলতেছি মুখে অ্যান্সার দিন, কারণ লোকজন নাহলে বুঝবে না, অডিও তো। আচ্ছা, আর যদি কষ্ট পান মুখ দিয়ে সাউন্ড করবেন। তারপর আলপিনটা কেন ফুটাইলাম এটা তো আপনি জিজ্ঞেস করবেন। আমি কি বুঝতে পারছি আপনাকে কথাগুলা? জি। অথবা এরকম হতে পারে যে আলপিনটা যে ফুটেছে সে অন্যায়ভাবে ফুটেছে, তাকে আপনি আলপিনটা নিয়ে আলপিনটা ফুটাই দিবেন, অথবা আপনি তাকে ধরবেন তুমি কেন, অথবা বুঝাবেন, কিছু একটা করবেন। তো এটাই তো মানুষের স্বাভাবিক আচরণ। যদি আপনি সেটা না করে আপনাকে একটা গুতা দিচ্ছে, আপনি একটু পরে নখটা আরেকবার দিচ্ছেন, সেও আরেকবার গুতা দিচ্ছে, আপনি নখটা আগায় দিচ্ছেন 10 টাকার। শুনেন, আমি এই 10 টাকা আপনাকে এটা অ্যান্সার করেন আগে 10 টাকা। দোষটা আমারই। আপনি আমার কাছে গল্পটা বলতে আসছেন, আপনি যদি আমাকে যদি একসেপ্ট না করেন, আমার কথাগুলো যদি একসেপ্ট না করেন, তাহলে কিন্তু এটা এরকম হলো যে আমার বলতে আসছে আমি বলে চলে গেলাম। মানে ওয়াশরুমে গেছি, ঠিক আছে, ওয়াশরুমের কোন ডেকোরাম মানলাম না, নিজেকে হালকা করে চলে আসলাম, আবার যা খাবো ওই পেট খারাপ ঠিকই হবে, বিষয়টা এরকম হয়ে গেল। আপনি আগে জিনিসটা নেন, কারণ আপনার এই গল্প লক্ষ লক্ষ অ্যাকশন শুরু হয়েছিল, আমি জানি তো, চলে গেছে অ্যাকশন। আমি বলি হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত গেছে অ্যাকশন? একদম থানা পর্যন্ত চলে গেছে। আপনি মামলা করছেন কখনো? হ্যাঁ, মানে জিডি করা হয়েছে ওর জন্য, 4টে জিডি করা হয়েছে। জিডি করছেন কিন্তু মামলা করেন নাই, মামলা থেকে যায়ও নাই। না, মামলা ওই যে সবাই এটাই আপনি বলছে, সবকিছুর আগে আমাকে শুধু আপনি শোনেন, থানার তারা বলছে যে আপনি মামলা করলেও বের হয়ে যাবে। থানা কোর্ট কি বলতেছে সেটা পরের হিসাব। আপনার নিজের জায়গাটা থেকে তো কিছু করার ছিল। আপনার সংসার কত বছরের? 28 বছর। 28 বছর। আপনি স্টিল তার সঙ্গে আছেন, আছেন না? হ্যাঁ। কেন আছেন? আপনি শুধু আমাকে এই প্রশ্ন জানি না, মানে কেন আছে এখনো জানি না। এইটা আপনার না জানাটা অপরাধ, এইটা না জানা কিন্তু অপরাধ। আমি আপনাকে একটা কথা, আমি আপনার সংসার ভাঙতে চাই না, বাট জীবন সর্বপ্রথম হচ্ছে জীবন। এই জীবন আপনি বলতেছেন বারবার আমার গল্প শুরু হয়েছে মাত্র, আমি নিতে পারতেছি না আপনার গল্প, কারণ আপনি জানি আপনার ফার্স্ট সন্তানটা মারা গেছে না? আপনি একটু আগে বলতেছিলেন মারা গেছে কিনা? মারা গেছে। কত বছর বয়সে মারা গেছে? তখন মানে ওর 16 বছর চলে, যখন এসএসসি দিব 45 দিন বাকি ছিল, টেস্ট পরীক্ষা মানে 2টা বাকি ছিল। আপনার এই সন্তানটা মৃত্যুর জন্য কি আপনার হাজবেন্ড দায়ী? আমার হাজবেন্ড। আপনি বলতেছেন, আপনি মা হয়ে কিন্তু এটা বলতেছেন, লক্ষ লক্ষ আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন এই কথা বলার জন্য। আমি অগরে আল্লাহর কসম, মানে কোরআনটা এখানে নিয়ে 2টা কোরআন 2 জায়গায় নিয়ে বলবো যে আমার হাজবেন্ড দায়ী। তাহলে এই রকম একটা মানুষকে আপনি 28 বছর ধরে প্রশ্রয় দিচ্ছেন, আপনার গল্প আর 1 মিনিটও শুনতে ইচ্ছা করতেছে না আমার। আপনি বিলিভ মি, আপনি কখনো মানসিক ডাক্তারের কাছে গেছেন? এখন যেতে হবে। 28 বছর আপনি জানেন কষ্টগুলো আসলে সত্যি কেউ বিশ্বাস করে না। না, বিশ্বাস করার প্রশ্ন ওঠে না। একটা মানুষ যদি, এটা এক ধরনের মানসিক রোগ। আপনি নিজের নামটা এখানে গোপন করছেন, আমি আপনাকে বলেছি নিজের নামটা গোপন করতে, ঠিক বলি নাই? বলেন আপনারা গল্প আর কি আছে যখন আপনি বলেন যে 16 বছরের একটা সন্তান মারা গেছে আমার হাজবেন্ডের কারণে। এর চেয়ে পৃথিবীতে আর কোনো জঘন্যতম ঘটনা থাকতে পারে না, যদি কথাটা সত্য হয়ে থাকে। আপনার এই স্টেটমেন্ট তার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য এনাফ। হ্যাঁ, আমি আপনাকে কথা বলতেছি, আপনার সমস্ত কিছু গোপন করে আমরা এখানে প্রচার করতেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বাবা তো ভিক্ষুক ছিলেন না? ছিলেন না। আপনার বড় ভাই একজন আর্মি অফিসার। আপনাদের তো একজন মানুষকে খেয়ে পরে বাঁচানোর মতো একটা অবস্থা আসছে কিনা না এটা বলেন? মানে যথেষ্ট ছিল। আপনার মা বলছে যে একটা সংসার ছেড়ে একটা সংসারে যাও না, আপনি যাইতেন না, আপনি ছেড়ে দিতেন, এটা ছেড়ে দিয়ে আপনি একা একা থাকতেন। আল্লাহ তো না করে নাই, ধর্ম তো না করে নাই, সমাজ তো না করে নাই, ওই সমাজের জন্যই যায়নি। কি আপনি সমাজে কি দেখাইছেন? সমাজ আপনারা কিছু দিছে? কোন সমাজের জন্য? এটাই আমার বাচ্চা বলছে, সেজন্যই গল্প বলতে আসছি, না এটা আমারও আগ্রহ ছিল না। কি সমাজ দিছে আপনার বাচ্চা? আপনি যখন গল্পটা বলতে আসেন, আপনার বাচ্চা আর শুনুন, আপনার মেয়ে আর আপনার ছেলেটা বাইরে বসে আছে, আপনি গল্প বসে আসেন, আমি আলাদা করে তাদের সঙ্গে বসে আমি তার কাছ থেকে 5 মিনিট শুনলাম যে আপনি যেগুলো বলতে আসতেন একতরফা কমপ্লেন, আমি এটা আদৌ প্রচার করবো কিনা। আমরা একতরফা কমপ্লেন প্রচার করতে পারি বিকজ আমরা আসলে কখনো আইডেন্টিটি হাইড ফ্ল্যাশ করি না। আমি শুধু একটা কথা আপনাকে বলি, আপনার হাজবেন্ড আপনি যা বলেছেন এখানে সব যদি সত্য হয়, সব, আমি যদি কথাটা বলছি এই কারণে এই ব্যক্তিটাকে আমরা সামনাসামনি আনি নাই। আপনি সবচেয়ে বড় অপরাধী আমার চোখে। কেন অপরাধী জানেন? সন্তানকে মারা গেছে সেটার জন্য আপনি বলতেছেন আপনি কোরআন শরীফ শপথ, যদি কোরআন শরীফে শপথ করাটা অন্যায়, এটা একটা বড় ধরনের গুনাহের কাজ। শপথ শুধুমাত্র আল্লাহর নামে করতে হয়। সেখানে আপনি এরকম একটা শপথ করার পরে আপনি যদি বলতেছেন যে পুরা দুনিয়া সাক্ষী মাথার উপরে যে আমার সন্তানের মৃত্যুর জন্য সে দায়ী, আপনি এই মানুষটার সাথে সংসার করেন কিভাবে? 1 সেকেন্ডের জন্য তো মন থেকে ওই মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছা করবে না। আমার শোনেন, দুর্বলতা আমার এই জায়গায় যে আমার বাচ্চার জন্য আমি সংসার করে গেছি, শুধু বড় সন্তানটার জন্য আমি সংসার করে গেছি, ওটাকে আমি ধরে রাখতে পারিনি। তারপরে ইভা আপনার বড় সন্তান যখন মারা যায় তখন আপনার ছোট 2টা সন্তান হয়েছে। হ্যাঁ, আপনার এই 2 সন্তানকে সেভ করার জন্যই তো আমি যদি আপনার কথা না শেষ করি, আপনার এই 2 সন্তানকে সেভ করার জন্যও তো আপনার ওর কাছ থেকে সরে আসা উচিত ছিল, না তো এই দুটোকেও মেরে ফেলবে যদি আপনার কথা আমি বিশ্বাস না করি। মেরে ফেলতেছে আমার ছেলে, তো এই জন্য গল্প আমার ছেলেও বলতে আসছে। না, আপনার ছোট ছেলে ওখানে বসেছিল, আমি আপনার বড় মেয়েটাকে জিজ্ঞেস করেছি আমি যে কি সত্যি তুমি ও ক্লাস 10-এ পড়ে, তোমার মা যা বলবে এগুলো সত্যি? হ্যাঁ। তারপর ওকে দেখিয়ে বলেছে যে আপনি ওকে জিজ্ঞেস করে দেখেন, কালকে ওর গায়ে হাত তুলেছে।
তা আমার কথা হচ্ছে যে মানসিকভাবে অপ্রকৃতস্থ বাংলাদেশের নারী অধিকার একটা আইন আছে, আপনি জানেন নারী শিশু নির্যাতন একটা আইন আমি আছে। গেছি, ওখানেও গেছি, ওরাও ওকে হুমকিছে, মানে আসলে ওকে কেন কেউ কিছু করতে পারে না, আমি সেটাই আপনার কাছে শেয়ার করতে আসছি। ওকে কেন কেউ কিছু আপনি করতে তো পারে পারেন না। নাই। আমি তো পারি নাই, মানে আমি তো দুর্বল জায়গা পারি না, আমি না, সন্তানের জন্য। আপনি কিন্তু দুর্বল। আইনেও কেন ওকে কিছু করে না? হ্যাঁ, আইনে কে বলেছে আপনি শক্ত হন, আইন শক্ত হবে? আইনে কে বলছে পারে না? আইনে আপনি উইক, আপনি 28 বছর ধরে নিজের উইকনেস দেখাইছেন, ওকে দুর্বলতা দেখাইছেন, হ্যাঁ, এটাই এবং ও সত্যি। বুঝে গেছে যে একে আমি যাই কিছু করি না কেন আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। ও আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিছে, সারা জীবনের জন্য গ্রান্টেড। আপনাকে ও মারবে, কাটবে, হ্যাঁ সবকিছু ক্ষতি করবে, তারপর আপনি ওকে ছেড়ে যেতে পারবেন না। আপনার ওর মানসিক দাসত্ব বুঝে গেছে, যে কারণে আপনার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, যে কারণে ও আপনাকে যাচ্ছে তাই মতো ইউজ করতেছে। মিথ্যে বলি নাই, তাইলে যেভাবেই খুশি মিথ্যে সেভাবে বলি ইউজ নাই। করতেছে। শোনেন এখানে একটা কথা বলি, আজকের এই গল্পটা প্রচার কেন করলাম এখানে আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, ইনক্লুডিং মি। আমি কোনো মহামনীষী টাইপের মানুষ না, আমি শিখতেছি, জানি, বুঝি, শুনি, সেখান থেকে বলি। আমি যে সত্য মানে পারফেক্ট তাও না। আমি একটা জিনিস বুঝি, সম্পর্কের জায়গাটাতে যখন এক পক্ষ বুঝে যায় যে আরেক পক্ষ আমি যাই কিছু করি না কেন সে আমাকে ছেড়ে যাবে না, হ্যাঁ যাই কিছু করি না কেন এ আমার পায়ের কাছে পড়েই থাকবে, তখন সে তাকে সারা জীবনের জন্য টেকেন ফর গ্রান্টেড নিয়ে যায়, ওই ফুটবলের মতোই খেলতে থাকে। এবং একটা মানুষ যখন সবকিছু অন্যায়ভাবে আচরণ করে নিতে হাসিল করে, যেমন ধরেন আপনাকে সে বলতেছে পানের বাটাটা আগায় দাও, আমি খুব সহজ করে একটা উদাহরণ দিচ্ছি, যদি সে পান খায়, আপনি পানের বাটাটা সুন্দর করে বললো, আপনি আগায় দিলেন না, তারপর যদি 2টা গালি দিয়া বলে, আপনি যদি তখন এই কাজটা করেন, ও সারা জীবন আপনাকে গালি দিতে থাকবে ওর কাজ হাসিলের জন্য, সারা জীবন গায়ে হাত তুলতে থাকবে। এটা ওর প্র্যাকটিস যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ও এখান থেকে সরবে না। তাহলে ডেফিনেটলি ওখান থেকে সরবে না। এখন কথা হচ্ছে যে আপনি যদি ওকে এভাবে রিসিভ করতে থাকেন একের পর এক, তাহলে এটা ওর সমস্যা না। আমি রিসিভ করি, না এটা ওর সমস্যা, তাহলে এটা ওর সমস্যা, এটা আপনার সমস্যা। কিন্তু ও যে আমার মেয়ে মারা যাওয়ার পরে ও 9 মাস পালাই গেছে, এমন বহুবার, আমার না হলে 20 থেকে 30 বার আমার ফেলে দিয়ে চলে গেছে, পরে আবার আমি গেট খুলে দিছি, ও রুমে আসছে। অন্যায় করছেন এটাই আপনি। আপনার যদি আপনি যেটা বললেন, শোনেন, আপনি যেটা সমাজ বলবে, সমাজকে না, সমাজটা এমনি চেঞ্জ হয় না, সমাজকে আমরা চেঞ্জ করি। আপনি তো পুরা দুনিয়াটা নিজের মতো চাইতে পারেন না, পারেন? আপনি সমাজের কথা বাদ দেন, আপনি তো ধর্ম মানেন, রাইট? আপনি ধর্ম তো মানেন। ধর্ম তো আপনাকে একদম 100% রাইট দিয়েছে এরকম মানুষকে ছেড়ে দেওয়ার জন্য, 100% রাইট দিয়েছে। আপনি যেটা বললেন সেটা যদি সত্য হয়ে থাকে, আপনাকে তার সঙ্গে থাকতে পারছেন, কোনো রিজন দেখাতে হবে না, আপনি পরের দিনে ছেড়ে দিতে পারেন। একটা ছেলেকেও যেভাবে অধিকার দিয়েছে, একটা মেয়েকেও সেভাবে অধিকার দিয়েছে, যদিও আল্লাহর কাছে সবচাইতে মানে অপছন্দের কাজের মধ্যে একটা। ওর মিথ্যে কথা অনেক বলে, বুঝছেন? আপনি ওর মধ্যে কোনো কমপ্লেইন করেন না, আপনি শোনেন আপনি ওর এগেইনস্ট আর কোনো কমপ্লেইন করেন না, কারণ আপনি যেগুলো বলতেছেন এতে ওর গুনাহ হালকা হচ্ছে। আমি শুধু আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আপনি সমাজ কি বলবে এইটার মুখের দিকে তাকায় আপনি আপনার সন্তানটাকে মেরে ফেললেন, আপনিও তো দায়ী এটার জন্য। না, আমি তো বাসায় ছিলাম না। না আপনি দায়ী। আপনি কেন দায়ী বলি আপনাকে? একটু একটা বলার মানে কি, যে আমার কত বড় কষ্টে বুকের ভিতরে চাপা নিয়েছে। আমি 8টা ডায়েরি লিখছি, ঠিক আছে, আর লিখতে পারছি না, ক্লান্ত আপনি হয়ে গেছি। 8টা ডায়েরি লিখছেন, 16টা ডায়েরি লিখেছেন, 25টা ডায়েরি লিখেছেন, আপনি আরো ডায়েরি সারা জীবন ধরে লেখেন, এটা কোনো ইম্প্যাক্ট তৈরি করে না? আমার দেখেন ইভা, আমি একটা কথা বারবার বলি, আপনার এই কষ্টটা বাড়তেই থাকবে, হ্যাঁ, ডাইমেনশন চেঞ্জ হতে থাকবে। কষ্টের জায়গাটা এখন অন্যদিকে ঘুরে গেছে না, আপনার সন্তানদেরকে আপনারা বেটার ফিউচার দিতে পারছেন? মানসিকভাবে সমস্যায় পড়তেছে না এই বাচ্চাগুলো? তো দেখে না, আমি জানেন না, দেখে না বাদ দিলাম, এগুলো তো মানসিকভাবে, এত বাবার প্রতি রেসপেক্ট নাই। হ্যাঁ, দুজনের একজনও থাকবে না। আপনি সাথে করে আজকে গল্পটা নিয়ে আসতে বলতে আসছেন, বাবা তো না পারতেছে সন্তানের কাছে যাইতে, না পারতেছে আপনাকে হ্যাপি করতে, এরা পাচ্ছে না, পাচ্ছে বাবাকে না পাচ্ছে। একটা ছোট বাচ্চার মনে কি পরিমাণ মানসিক প্রেসার পড়ে যখন বাপ মায়ের সম্পর্ক খারাপ থাকে, এইটা যারা পরিবারে বড় হয়েছে তারা সবাই জানে। একটু মনোমালিন্য হলে মনে হয় যে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। সেখানে বছরের পর বছর, মাসের পর মাস আপনার বাচ্চারা এরকম দেখতেছে, আপনারা কি মনে করতেছেন যে ও একটা সুন্দরভাবে বড় হচ্ছে? ডেফিনেটলি বড় হচ্ছে না। তাইলে আপনি যদি বাচ্চাকে বেটার ফিউচার দিতে নাই পারেন, তাইলে আপনি বুঝলাম আপনি তাহলে আপনারা কি করতেছেন? আপনি দেখেন, আপনি যদি বাচ্চার কথাই মনে করেন তাহলে তো ওর কাছ থেকে সরে আসা উচিত। না, এখন সরে যাব, ও তো মানে কিছু কালচার অন্যরকম, মানে এগুলো বললেও তো আপনাদের এখানে বিশ্বাস হবে না। কি কালচার অন্যরকম? ও কিন্তু কিছু কুফরি কাজ জানে। না 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 না, শুনুন, কুফরি কাজ জানে, ঠিক আছে, আপনি বাদ দেন এগুলা। আপনি কুফরি কাজ জানে, কুফরি থেকে কাটানোর জন্য তো আপনি যদি ধর্মের লাইনে যান সেটার জন্য তো হাজার রকমের দোয়া আছে, আপনি সেটা করছেন না? আমি ওর সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করি, আমি বেঁচে আছি। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে একটা বেটার ফিউচার দাও, ব্যাস, দ্যাটস অল। আর তো কোনো কিছু বলারই থাকে না। কিন্তু আপনি যদি এগুলাকে এক্সকিউজ দেখান, আমার কথা হচ্ছে যে একটা
একটা মানুষ আমাকে ওই আগুনের মধ্যে, ওই পানির মধ্যে তুলে দিয়ে সিদ্ধ করতেছে, নিচে থেকে আগুন লাগাই দিচ্ছে। আমার শক্তি আছে জাম্প করে বের হয়ে যাওয়ার, আমি শক্তি দেখাচ্ছি না। বের হয়ে গেলে আমি কোথায় যাব, কি করবো না করবো, এটাই আমার হতাশ। আমি বাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যাবো, কি করবো, মানে এটা হতাশ। কারণ যার যার ফিউচার, যার যার ফ্যামিলি তাড়াতাড়ি মেনটেন করতে চায়। শোনেন, আপনার উপরে যেমন আপনার গল্পটাই আপনি আমার নিতে চান না, আপনার বিরক্ত লাগছে, আর আমি যদি 3টা বাচ্চা নিয়ে কার উপরে যাব, মানে আমি এরকম একটা হতাশের মধ্যে 3টা বাচ্চা নিয়ে আপনি এরকম, আপনি দেখেন অপরাধগুলো কত হয়। অপরাধ যখন মানুষ সহ্য করতে থাকে তখন অপরাধের শিকড় এত বেশি শক্তিশালী হয়ে যায় যে ওখান থেকে মানুষ আর বেরোতে পারে না। প্রথম বাচ্চাটা যখন এরকম একটা ঘটনা ঘটলো তখনও যদি আপনি বের হয়ে আসতে পারতেন, প্রথম বাচ্চা হওয়ার আগে যদি আপনি বের হয়ে আসতে পারতেন, বের হয়ে আসার অনেকগুলো চান্স ছিল। যে মানুষ বিয়ের 2.5 ঘন্টার মধ্যে গায়ে হাত তোলে, সে যে একটা মানুষ না, সে যে একটা অমানুষ, সে যে একটা সেন্সলেস টাইপের পারসন, যদি আপনার কথা সমস্ত সত্যি হয়ে থাকে। আমি বারবার বলতেছি, তাহলে এই মানুষটার সঙ্গে 28 বছর যে সংসার করে তার চেয়ে তো খারাপ মানুষ সে। আমার দৃষ্টিভঙ্গি তো হচ্ছে সেটা। খারাপ। এলাকার মানুষও কেউ বলে না ভালো, ওর আত্মীয় স্বজন, ওর ভাগ্নেও বলে লাত্তি দিয়ে বের করে দাও, লাত্তি দিয়ে বের করে দাও। আপনার মানে আপনি আমার কথা হচ্ছে এটা কেন করতেছেন? আমি দেখেন ইভা, আপনার মতো সমাজে ইভা অসংখ্য আছে। রুটি রুজি আল্লাহর হাতে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে। একটা মানুষের কন্টিনিউ অপরাধ করে যাবে, আপনি সেটা মুখ বুজে করে সহ্য করে যাবেন, এমন তো না যে বলেই শুধু সহ্য করে গেছি, নাহলে আসলে আর্থিক অবস্থা দুর্বলতা বাপের বাড়িতে নেই, ঠিক আছে। আমি গল্পটা এই কারণে প্রচার করতেছি আজকে। দেখেন, ইভা কেবলমাত্র সূচনা করেছিল, আমি পুরো গল্পটা নিতে পারলাম না এখানে, আমি নিতে চাইও না, কারণ আমার বাচ্চাদেরকে এখন আমার মেজো ভাই মানে হেল্প করে। আচ্ছা, আমি বৈষয়িক বিষয়তে যাচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে এইরকম একটা মানুষের সঙ্গে অনেক অনেক আমাদের সমাজের মেয়েরাই মুখ বুঝে অনেক কিছু সহ্য করে স্টে করে। এটা যেমন সত্য, এটা একটা মেয়ের জায়গা থেকে যেমন সত্য, এটা একটা ছেলের জায়গা থেকেও সত্য। এখানে ইভারা এসে বলে বলে মনে করার কোনো কারণ নাই যেটা একজনের ছেলের জীবনে হতে পারে না। অনেক ছেলেই আছে তার মান সম্মানের কথা ভেবে মাসের পর মাস, বছরের পর বছর এরকম তার জায়গা থেকে তার মতে অমানুষ, কিন্তু তারপরও সে সংসার করে যায়। ছেলেরা আসলে ভাবে বলতে চায় না। আর ছেলেদের ওই যে বললো যে সমাজ কি ভাববে, সমাজের চোখে আমরা সমাজটাকে এমনভাবে তৈরি করেছি, ছেলেদেরকে রেখেছি দানবের জায়গায়। মানে একটা ছেলে কখনো কাঁদতে পারবে না, একটা ছেলে কখনো অন্যায় করতে, একটা ছেলেকে একটা মেয়ে অন্যায় করতে পারে বা একটা মেয়ে অত্যাচার করতে পারে, একটা ছেলে এটা যদি কারোর কাছে গিয়ে বলে, থানাতে গিয়ে বলে, থানা বিশ্বাস করে না, মানুষের কাছে আসলে মানুষ হাসাহাসি করে। মানে ছেলেটাকে আমরা এমন একটা জায়গায় রেখেছি, এবং সেই সুযোগটাও যে একটা মেয়ে বা একটা নারী সংসারে নেয় না তা কিন্তু না, অনেক সময় নেয়। এবং একইভাবে একটা মেয়ের ক্ষেত্রেও এটা সত্য হতে পারে। অদ্ভুতভাবে আমাদের সমাজ কাঠামো কিংবা রাষ্ট্রীয় কাঠামো কিংবা আইনি কাঠামো এমনভাবে একটা ইমব্যালেন্স জাস্টিস করে রেখেছে, এই জায়গাটার একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এবং পরিবর্তনের সূচনাটা তখনই শুরু হবে যখন মানুষ স্পিক আউট করবে, যখন বেশি বেশি করে এই জিনিসগুলো বাইরে আসবে, এবং যখন বেশি বেশি করে মানুষ তাড়না অনুভব করবে, তখন এই জায়গাগুলোর পরিবর্তন হবে। ডেফিনেটলি সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। এখানে আমরা দেখি যে কিছুদিন আগে, আমি নাম মেনশন করছি না, একজন ক্রিকেটার, তিনি যাকে বিয়ে করলেন তিনি আরেকজনের বিবাহিত বউ ছিলেন। আমি জানি না ইন্টারনাল কেস কি, বাট এগুলো আমাদের সমাজে এখন স্পিক আউট হচ্ছে। শুধু এটা না, আরও অনেক বিষয় আছে যেগুলো হয়তো একটা ছেলে মুখ ফুটে বলেন না, বা বললেও আমরা এভাবে বিশ্বাস করতে চাই না। কারণ আমরা ধরে নেই আমরা নারীদেরকে এমন একটা জায়গায় রেখেছি, নারী শব্দের শাব্দিক অর্থ রেখেছি অবলা, যারা কিছু করতে জানেন না। এটাও যেমন সত্য নয়, ঠিক একইভাবে একটা ছেলে যে একটা নারীর উপরে চরমভাবে অত্যাচার করেন না, সেটাও তেমন সত্য নয়। কিন্তু এই অপরাধগুলো মুখ বন্ধ করে সুযোগ থাকার পরেও বছরের পর বছর, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 28 বছর ধরে মেনে নেওয়াটা এক ধরনের অপরাধ। নিঃসন্দেহে এটা একটা অপরাধ, ভয়ঙ্কর রকমের অপরাধ। এবং এই অপরাধটা শুধু নিজের প্রতি না, এই অপরাধটা সন্তানদের প্রতিও। কারণ যদি দুইজন মানুষের একসাথে থাকাটা যদি সন্তানের জন্যই হয়ে থাকে, তাহলে ওই সন্তানের বেটার ফিউচার যদি আপনি নিশ্চিত করতে না পারেন, ডেফিনেটলি এটা আপনি অন্যায় করছেন। এবং সুযোগ যদি থাকে ওখান থেকে বের হয়ে আসার, অবশ্যই বের হয়ে আসা উচিত। হ্যাঁ, খারাপ ব্যবহার করতেছে, পরক্ষণে এসে আদর করে দিচ্ছে, পরক্ষণে এসে একটু ভালো কথা বলতেছে, মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভুলে যাচ্ছেন, আবার নতুন করে এগুলোর জন্ম হচ্ছে। এটা 1 বার 2 বার 3 বার হতে পারে সুযোগ, 28 বছর ধরে এটা হতে পারে না। তবে এটা ঠিক যে ইভার 28 বছরকে আমরা জাজমেন্টে নিব না। এমন অনেক নারী আমাদের সমাজে আছেন, এমন অনেক পুরুষ আমাদের সমাজে আছেন, সারাটা জীবনই মুখ বন্ধ করে এইসব সহ্য করেন, এবং জীবন দশায় কখনোই কাউকে বলেন না, পুরো জীবনটাই শেষ করে দেন। আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। অনেকেই বলেন যে ডিভোর্সের রেট বেড়ে যাচ্ছে। ডিভোর্সের রেট বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ, এক পক্ষ বলেন যে এটা একটা ভালো দিক, কারণ
মানুষ অত্যাচার সহ্য করছে না, মানুষ মানে বেঁচে থাকার জন্য মানুষ এখন সম্পর্ক ছিন্ন করে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করছে। আরেক পক্ষ মনে করেন যে মানুষের মধ্যে সহিষ্ণুতা কমে যাচ্ছে এবং সেই জায়গা থেকে ডিভোর্সের রেট বেড়ে যাচ্ছে, এটা খুবই আশঙ্কাজনক। তবে যেটাই হোক না কেন, আমি আসলে কোনো পক্ষের হয়ে কথা বলতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে আপনি যদি ধর্মীয়ভাবেও চিন্তা করেন তাহলে ধর্মও আমাদের এটা সমর্থন করে না যে বছরের পর বছর আপনি একটা অপর পক্ষ থেকে, সেটা হাজব্যান্ডও হতে পারে বা ওয়াইফের পক্ষ থেকে, অত্যাচার সহ্য করে মুখ বন্ধ করে স্বামীর সেবা করে যাবেন বা স্ত্রীর সেবা করে যাবেন। এটা ধর্মও আপনাকে বলে নাই। ধর্ম বলেছে যে হ্যাঁ, তালাক দেওয়া একটা ঘৃণিত কাজ, আল্লাহর সবচেয়ে অপছন্দের কাজ, মানে হালাল স্তরের সবচাইতে নিম্ন স্তর হচ্ছে এই তালাক। এবং এইটার জন্য যাইনি, এটার জন্য আপনি জান নাই সেটা ঠিক আছে, কিন্তু এটার এটা এটা আপনি কয়েকজন মুফতির কাছে গেছেন, আপনি কোন আলেমের কাছে গেছেন, গিয়ে পরামর্শ করেছেন? আপনি শুধু হ্যাঁ না বলেন না। আচ্ছা, তাহলে আমার মনে হয় পরামর্শ করেন, আপনার এখনো সুযোগ আছে। হ্যাঁ, যে আমার স্বামী এরকম অত্যাচার করে, এইভাবে করে। না, আমাকে অনেকেই বলছে, আমার ওর রিলেটিভরা, ওর বোনের জামাই, ওর বোনেরও বলছে যে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, তো আমার মনে হয় যে দেখেন, আপনি যদি ধর্মের কারণেও যদি যে থাকেন তাহলে ধর্মীয় যারা ভালোভাবে জানেন তাদেরকে জানেন। কারণ আপনি গল্পটা শুরু করেছিলেন মাত্র, আমি নিতে পারতেছি না। সোজা বাংলায় যদি বলে নিতে, আমার মগজের মধ্যে না, আমার মনে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে যেটা নেয়ার মতো না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এক সাইড ভাবে একটা মানুষকে ভাবে দায়ী করেই যাচ্ছি। তাহলে আমি সহ্য করবো কেন? দায়ী করছি না, ওর অন্যায়গুলো ফেস করছি। এক্স্যাক্টলি, আপনি কেন সহ্য করবেন? আমার কোশ্চেনটা হচ্ছে কেন সহ্য করবেন? কেউ তো আপনাকে বলে না। সত্যি আমাকে যদি কেউ ভালো করে মানে একদম অন্যরকম ভাবে স্যান্ডেল দিয়ে পিটাই দিত, ইভা, না না ইভা, আপনি এখানে বলে আপনি কান্নাকাটি করবেন, আপনি আজকে হালকা হয়ে যাবেন, সোজা আবার বাসায় চলে যাবেন। আজকে আপনি বাসায় যাবেন, গিয়ে আপনি ওই লোকটার দ্বারা অত্যাচারিত হবেন। আপনি গিয়ে ধরেন অত্যাচারিত হচ্ছেন, আপনার ওই কষ্টগুলো আবার জমা হচ্ছে, আবার কোথাও গিয়ে হালকা হবেন। আবার জীবনটা তো এটা না। আপনাকে যারা অল্প বয়সে বিয়ে দিয়েছে তারা একটা বড় অপরাধ করেছে। তবে এটা ঠিক যে অল্প বয়সে মেয়ে বিয়ে হলেই যে মেয়েটা খারাপ থাকে তা বিষয়টা এরকম না। অনেক অনেক পরিণত বয়সে। তবে আমি বলি, আমি কিবরিয়া ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমার নিজের একটা মেয়ে আছে, দোয়া করবেন ওর জন্য। আমি হ্যাঁ, দেখছেন হয়তো ফেসবুকে। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ যাতে আমাকে তৌফিক দেয় যে আমার মেয়েকে আমি স্বশিক্ষায় সুশিক্ষিত করে, আমি জানি না তো ফিউচার কি হবে, বাট আমি দোয়া চাই সবার কাছ থেকে, ও নিজের পায়ে দাঁড়াক, ও নিজে ইনকাম করা শিখুক, ওই অবস্থায় ও সিদ্ধান্ত নিক, হ্যাঁ ধর্মমতে অবশ্যই, যে ওর জীবনসঙ্গী হিসেবে কাকে নিবে বা আমরা কাকে দিব। কারণ একটা মেয়ের সবচেয়ে বড় দুর্ঘটনা কারো কোথায় ঘটে জানেন? যখন একটা মেয়ের নিজের ইনকামের কোনো ব্যবস্থা থাকে না, নিজের পায়ে দাঁড়ানোর কোনো ব্যবস্থা থাকে না, ডিসিশন নেবার ক্ষমতা থাকে না, এবং সেই অবস্থায় যখন একটা মানুষের সংসারে সে যায়, তারপরে সে অত্যাচারিত হলেও এগুলো মুখ বন্ধ করে বছরের পর বছর সহ্য করতে থাকে। আমি আপনাদেরকে বলবো, যারা কন্যার পিতা আছেন, ছেলের চাইতে বেশি গুরুত্ব দিবেন আপনারা এই জায়গাটায়। কারণ আমাদের সমাজটা তো পুরুষতান্ত্রিক সমাজ, এবং সেই জায়গাটায় একটা মেয়েকে বেশি প্রায়োরিটি দেন শিক্ষার দিক থেকে এবং স্বনির্ভরতার দিক থেকে। যেভাবেই হোক না কেন, যদি চাকরি না করেন, ব্যবসা করান, চাকরি ছাড়াও পৃথিবীতে বহু ইনকামের রাস্তা আছে। অ্যাটলিস্ট ও বৈধ উপায়ে আয় করতে পারে, সেরকম একটা জায়গায় ওকে দাঁড় করানোর পরে তারপরে ওকে বিয়ে শাদী দেন, যাতে করে ও জীবনে কেউ যদি ওর সাথে অন্যায় করে ও যেন সিদ্ধান্ত নিতে পারে। আমাদের এটা একটা সবচেয়ে বড় মানে মানে ভুলের জায়গাটা, বাবা মায়ের জায়গা থেকে। মেয়ে একটু বড় হয়ে গেছে, দুইটা ছেলে টিস করতেছে, কার সাথে না কার সাথে ভেগে যাবে, ক্লাস 8-9 পরে, এইটা হচ্ছে কোন দিন কার সাথে যেন চলে যায়, ওর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। বিয়ে দেওয়ার পরে যে জীবনটা শুরু হয়, এটা হচ্ছে মানে আগে ছিল প্রবলেম বাইরে, এখন তখন প্রবলেমটা ঘরের মধ্যে ডেকে নিয়ে আসে। গুলটের আওয়াজ শুনে মানে বিয়েটা হয়েছে, ঠিক আছে, ওরকম সিচুয়েশন মানে হয়তো আপনার জন্য হয়নি বা অনেকের জন্য এরকম হয়, সেই জন্যই বলছি। সো এইবার আমি দোয়া করি, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, ভাগ্যে বিশ্বাস করি। আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ চাইলে কালকের মধ্যেই হয়তো সবকিছু পরিবর্তন সম্ভব। না না না, আমি আপনার জীবনের কথা বলতেছি, সে যে কোনো ভাবেই হতে পারে। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে এতক্ষণ আপনারা ছিলেন। বা আপনাকেও ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখিত, পুরো গল্পটা আমি নিতে পারলাম না। এই 4-5 ঘন্টায় আপনার গল্প শেষ হবে না আমি জানি, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং তবে এটা ঠিক যে জীবনে যদি একদিনও সময় থাকে নিজেকে সঠিক পথে নেবার, সেটাই সঠিক সিদ্ধান্ত হবে অন্তত সন্তানের জন্য, সেটা যেই হোক না কেন। সিদ্ধান্ত আপনার। সময় আর কি হবে, এখন তো ডিভোর্স দেওয়ার সময় না। না, আমি ডিভোর্সের কথা বলবো না, সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের জন্য, যেটা আপনার বেটার মনে হয়। মানে এইটাই তো সঠিকটাই তো পালন করলাম, যে ওর সবকিছু মুখ বুঝে সন্তানের জন্য। না, এটা ডেফিনেটলি না। আমি এটা যদি ওরকম রেগুলার প্র্যাকটিস হয়ে থাকতো, আমি ওকে পুলিশ দিয়ে ধরে হলেও আমি বলতাম যে ওকে যে কোনো ভাবেই হোক, ওকে পুলিশ কাস্টাডি নিতে হবে, ওর বিচার হোক, যাও করছে। পুলিশেরও আসছে, পুলিশদেরকে ওর কি বলেন, বাংলাদেশের নারী নির্যাতন আইন যে পরিমাণ শক্তিশালী আইন, আমি বিচার কোথাও পেলাম না। আমি রিয়েলি সরি, আমি পারলাম না এই জায়গাটায় আপনার সঙ্গে একমত হতে। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি শুধু বলি যে এই রকম ঘটনা আপনার জীবনে যাতে না ঘটে, সেজন্য নারীদেরকে স্বাবলম্বী করুন এবং সুন্দর শিক্ষাদান করুন। এবং একই সাথে পুরুষদেরকেও বলবো, স্পিক আউট করা দরকার। কারণ
এই সংসার জীবন যদি মানে সংসারটা আমরা করি কেন ফর বেটার ফিউচার, শান্তির জন্য, মেন্টাল পিসের জন্য, সেটাই যদি না হয় এবং যোগ বিয়োগ যদি নাই মেলে, ওয়াই? লাইফ তো একটাই, কেন স্টে করতে হবে? থ্যাংক ইউ সো মাচ।